তোমার এখানের মধ্যে বলা হচ্ছে টু হিট ইঞ্জিনস ওয়্যার অপারেটিং উইদিন দ্য টেম্পারেচার 400 কেলভিন এন্ড 800 কেলভিন। তো দুইটাই হিট ইঞ্জিন দিছে, দোনোটাই কি 400 কেলভিন আর 800 কেলভিনের মাঝখানে কাজ করতেছে। তার মানে দোনোটার ক্ষেত্রেই আমার সোর্স আর সিঙ্কের টেম্পারেচার কত? সোর্সের টেম্পারেচার হবে 800 কেলভিন আর সিঙ্কের টেম্পারেচার হবে 400 কেলভিন। কেন সোর্সেরটা 800 হচ্ছে? সোর্সেরটা 800 হচ্ছে কারণ সোর্সের টেম্পারেচার সবসময় বেশি হয়, সিঙ্কের টেম্পারেচার সবসময় কম হয়। তো 400 আর 800 এর মধ্যে কোনটা বেশি? 800 বেশি, 400 কম, তাই বলে সোর্সের জন্য হচ্ছে 800 কেলভিন আর সিঙ্কের জন্য হচ্ছে কি 400 কেলভিন। ঠিক আছে, এরপরে দেখো তোমার এখানের মধ্যে দুইটা হিট ইঞ্জিনের মধ্যে কি করা হয়েছে? অয়েল ইউজ করা হয়েছে, তেল ইউজ করা হয়েছে। এই যে অয়েল বা ফুয়েল, এই যে ফুয়েলটা ইউজ করা হয়েছে, ফুয়েলের স্পেসিফিক হিট কত? স্পেসিফিক হিট হচ্ছে তোমার একটার ক্ষেত্রে হচ্ছে 200 জুল পার কেজি পার কেলভিন, আর একটার ক্ষেত্রে হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন। দুটোটার মধ্যে আমার অ্যাক্টিভ সাবস্টেন্স হচ্ছে 10 গ্রামের। অ্যাক্টিভ সাবস্টেন্স মানে কি বোঝার চেষ্টা করো, অ্যাক্টিভ সাবস্টেন্স মানে কি? তোমার দুইটা সিস্টেমের মধ্যে যে যে পরিমাণ গ্যাস আমরা নিছি সেটাই হচ্ছে কি অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে সিস্টেমের ভিতর যে গ্যাসটা থাকে সেটাই হচ্ছে কি অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে যে ওয়ার্কটা করে। The temperature of the source must be increased by how much in order to increase the efficiency of the first engine by 10%? ঠিক আছে, ফার্স্ট ইঞ্জিনের এফিসিয়েন্সি কয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? 10% বৃদ্ধি করতে হবে। 10% বৃদ্ধি করার জন্য সোর্সের টেম্পারেচার কত বাড়াতে হবে? তাহলে আমি আগে টেম্পারেচার আগে এফিসিয়েন্সি বের করি, যে এমনিতে এফিসিয়েন্সি কত এটা বের করি, এরপরে দেখবো যে 10% এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ করা যায়। ঠিক আছে, তো এমনি এফিসিয়েন্সি কি 1 মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান, 1 minus T2 divided by T1 into 100, 1 minus T2 divided by T1 into 100, 1 minus T2 divided by T1 into 100, 1 minus T2, T2 কত? T2 হচ্ছে আমার সিঙ্গেরটা, সিঙ্গেরটা কত? সিঙ্গেরটা হচ্ছে আমার 400, সিঙ্গেরটা হচ্ছে আমার 400, সিঙ্গেরটা হচ্ছে আমার 400, সিঙ্গেরটা হচ্ছে আমার 400, সোর্সেরটা হচ্ছে আমার 800। ঠিক আছে, ইনটু 100। ঠিক আছে, ওকে। দেখো আমরা যদি এখানে 400 বা 800 করি এটা হাফ হয়ে যাবে, তো 1 মাইনাস হাফ করলে কত হয়? হাফ হয়। হাফ ইনটু 100 করলে কত হয়? 50 হয়। তার মানে আমার এখানে এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি আসছে হচ্ছে 50%। এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি আসছে হচ্ছে 50%। এফিসিয়েন্সি আসছে হচ্ছে কত? এফিসিয়েন্সি আসছে হচ্ছে 50%। এবার এফিসিয়েন্সি আমরা কি করতে যাচ্ছি? এফিসিয়েন্সি আমরা 10% ইনক্রিজ করতে যাচ্ছি, মানে এফিসিয়েন্সিটাকে আমরা 50% থেকে 60% নিতে যাচ্ছি। এফিসিয়েন্সিকে আমরা 50% থেকে 60% এ নিতে চাচ্ছি। এবার 60% যদি আমরা করতে চাই তাহলে আমার সোর্সের টেম্পারেচার কত হবে? তার মানে T1 কত হবে এটা বের করতে বলছে। তার মানে হচ্ছে T2 আগেরটাই রাখতে হবে, অর্থাৎ সিঙ্কের টেম্পারেচার আগেরটাই রাখতে হবে, সোর্সের টেম্পারেচার বের করতে হবে। তো 60% এফিসিয়েন্সির জন্য দেখো আমরা এভাবে লিখতে পারি যে ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তো আমরা এখানে করবোটা কি? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এফিসিয়েন্সি বসাবো 60% আর T2 আগেরটাই বসাবো, মানে সিঙ্কের টেম্পারেচার আগেরটাই বসাবো। এরপর দেখবো T1 কত আসবে। তো T1 একটা ভ্যালু আসবে না, ওইটা আসার পর আমরা কি বলতে পারবো? ওইটা আসার পর আমরা বলতে পারবো এই টেম্পারেচারে এফিসিয়েন্সি 60% হয়। ঠিক আছে, তাহলে আমরা T1 বের করবো। আমাদের আলটিমেট ইন্টেনশন কি? T1 বের করা। এখন এটা হচ্ছে 60%, এটা হচ্ছে 100, 100 কে ওদিকে নিয়ে গেলে কি হবে? 0.6, আর এখানে থাকলো 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, ওকে আসো। তো এখন আমরা কি করব? আমরা এখন এখানের মধ্যে যেটা বের করব সেটা হচ্ছে T1 বের করব, ঠিক না? তো আগে 1টাকে ওদিকে নিয়ে যাব, তো 1টাকে ওদিকে নিয়ে গেলে কি হয়? আমার এখানে দেখো মাইনাস T2 ডিভাইডেড বাই T1, মাইনাস T2 ডিভাইডেড বাই T1, 1টাকে ওদিকে নিয়ে যাব, 1টাকে ওদিকে নিয়ে গেলে আসবে হচ্ছে মাইনাস 0.4, মাইনাস 0.4। এরপরে কি? T1, T1 সমান সমান কি? T1 সমান সমান হচ্ছে মাইনাস T2 ডিভাইডেড বাই মাইনাস 0.4, মাইনাস 0.4 উপর হচ্ছে কি মাইনাস T2। T2 কত আমার এখানের মধ্যে? T2 হচ্ছে 400, T2 হচ্ছে কত? T2 হচ্ছে 400, 400। তো মাইনাসে মাইনাসে কাটা গেছে, তো 400 ডিভাইডেড বাই 0.4, 400 ডিভাইডেড বাই 0.4 কত আসে দেখি তো? এটা এটা তো অনেক বেশি বড় চলে আসবে। 1000, 1000 কেলভিন, 1000 কেলভিন। আচ্ছা আমরা একটু চেক করি। আমরা এখানের মধ্যে আগে এফিসিয়েন্সি বের করছি, এফিসিয়েন্সি একটা পাইছি। এফিসিয়েন্সি একটা পাওয়ার পরে আমরা দেখলাম যে 10% এফিসিয়েন্সি বাড়ালে কত হয়? 60% হয়। আচ্ছা 60% এফিসিয়েন্সি দাও, 60% এফিসিয়েন্সি, হ্যাঁ 60% এফিসিয়েন্সির জন্য আমার কাছে সোর্সের টেম্পারেচার বের করতে হবে, অর্থাৎ T1 বের করতে হবে। তো T1 কিভাবে বের করতে পারি? আমি 1টাকে আগে ওদিকে পাঠিয়ে দিব, ওদিকে পাঠিয়ে দিলে আমার কি তৈরি হবে? মাইনাস 0.4 তৈরি হবে। তো মাইনাস T2 বাই T1 তো আগে থেকেই ছিল, ঠিক না? তো T1 যদি বের করতে চাই তাহলে T1 উপরে চলে যাবে, 0.4 নিচে চলে আসবে। ঠিক আছে,
তাহলে মাইনাস T2 কত 400 আর T1 কত T1 হচ্ছে 0.4 তাহলে আমার T1 কত আসছে জিনিসটা 1000 আসছে তার মানে 1000 কেলভিন টেম্পারেচার যদি আমার সোর্সের টেম্পারেচার হয় তাহলে আমার 1000 কেলভিন যদি আমার সোর্সের টেম্পারেচার হয় 1000 কেলভিন যদি আমার সোর্সের টেম্পারেচার হয় তাহলে আমার এখানের মধ্যে এফিসিয়েন্সি কত আসবে 60% আসবে তার মানে আমার সোর্সের টেম্পারেচার কত বাড়াতে হবে 1000 মাইনাস আগে যা ছিল তা অর্থাৎ 200 কেলভিন বাড়াতে হবে কত বাড়াতে হবে 200 কেলভিন বাড়াতে হবে 200 কেলভিন বাড়াতে হবে 200 কেলভিন বাড়াতে হবে ওকে আসো ডি নাম্বার which engine of the stem will be more eco friendly কোন ইঞ্জিনটা বেশি ইকো ফ্রেন্ডলি হবে কোন ইঞ্জিনটা বেশি ইকো ফ্রেন্ডলি হবে ঠিক আছে এর হচ্ছে প্রশ্ন তো কোন ইঞ্জিনটা বেশি ইকো ফ্রেন্ডলি হবে তার এখানে প্রশ্নে কোন একটা ঘাবলা আছে যারা একটু কোয়েশ্চেন একটু ভালো করে দেখে আসি বাংলা ভার্সনের ওখানে কোন ইঞ্জিনটা বেশি ইকো ফ্রেন্ডলি হবে এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো এই যে দুইটা ইঞ্জিন দিছে দুইটা ইঞ্জিনের জন্য যদি আমরা এফিসিয়েন্সি বের করি দুইটা ইঞ্জিনের এফিসিয়েন্সি সেম আসবে তো দুইটা ইঞ্জিনের এফিসিয়েন্সি সেম কেন আসবে কারণ দুইটা ইঞ্জিন একই টেম্পারেচার ডিফারেন্সে কাজ করতেছে দোনোটা ইঞ্জিনের সোর্সের টেম্পারেচার 800 দোনোটা ইঞ্জিনের সিঙ্কের টেম্পারেচার 400 তো যেহেতু দোনোটা ইঞ্জিনের সোর্স আর সিঙ্কের টেম্পারেচার মিলে যাচ্ছে তাই বলে দোনোটা ইঞ্জিনের এফিসিয়েন্সিও মিলে যাবে দোনোটা ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে দোনোটা ইঞ্জিনের মধ্যে কোনোটাই বেশি ইকো ফ্রেন্ডলি না আবার কোনোটা কম ইকো ফ্রেন্ডলি না ঠিক আছে কারণ দোনোটার এফিসিয়েন্সি সেম তো এখন যদি এমনটা উত্তর হইতো তাহলে তো প্রশ্নটা করতো না ঠিক না যদি উত্তর এমন হইতো যে দোনোটা একই এক্সটেন্টে ইকো ফ্রেন্ডলি তাহলে তো এমন প্রশ্ন করতো না তো এই যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আসলে সলভ করতে হবে এনট্রপি দিয়ে যে ইঞ্জিনের এনট্রপি বেশি সেই ইঞ্জিনটা কম ইকো ফ্রেন্ডলি আর যে ইঞ্জিনের এনট্রপি কম সেই ইঞ্জিনটা বেশি ইকো ফ্রেন্ডলি এবার এনট্রপি কি জিনিস এটা আমরা সামনে পড়বো ঠিক আছে এখন আমরা এনট্রপির টপিকে যাই নি ঠিক আছে ওকে এবার দেখো এবার হুম এবার আমরা কিছু গল্প পড়বো আচ্ছা প্রথমে একটা গল্প দেখো আমার এখানের মধ্যে ধরো বরফ আছে বরফের টেম্পারেচার কত বরফের টেম্পারেচার ধরো -5 ডিগ্রি সেলসিয়াস বরফের টেম্পারেচার কত বরফের টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস বরফের টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হচ্ছে বরফের টেম্পারেচার এখন আমরা কি করব এই বরফকে হিট দিব এই বরফকে কি দিব বরফকে আমরা হিট দিব বরফকে হিট দিলে কি হবে বরফকে হিট দিলে কি হবে বরফকে হিট দিলে কি হবে এবার বরফকে হিট দিলে কি হবে বরফের টেম্পারেচার বাড়বে বরফের কি হবে টেম্পারেচার বাড়বে বরফের টেম্পারেচার কতটুকু বাড়বে বরফের টেম্পারেচার কতটুকু বাড়বে বরফের টেম্পারেচার বেড়ে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে বরফের টেম্পারেচার বেড়ে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে বরফের টেম্পারেচার বেড়ে বেড়ে কতটুকু যাবে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে এরপর আমরা আবার হিট দিব হিট দেওয়ার পরে কি হবে এটা কি ছিল বরফ এটাও কি বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরে যদি আমরা আবার হিট দিই তাহলে এই বরফটা কিসে পরিণত হবে এই বরফটা পরিণত হবে পানিতে কিসে পরিণত হবে পানিতে ওয়াটার ঠিক আছে তো এই যে লিকুইড ফর্মে
পরিণত হলো। এটা টেম্পারেচার কত হবে? এটা টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস। পুরোপুরি বরফ যখন পানিতে পরিণত হবে, অর্থাৎ পুরোপুরি বরফ যখন লিকুইডে পরিণত হবে, এরপরে যখন আমরা হিট দিব তখন এই লিকুইডের টেম্পারেচার বাড়বে। তার মানে তখন এই পানির টেম্পারেচার বাড়বে। তখন এই পানির টেম্পারেচার বাড়ে কত হবে? তখন এই পানির টেম্পারেচার বাড়বে, আর এই পানির টেম্পারেচার বেড়ে তখন হবে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে যখন আমরা ফার্দার হিট অ্যাপ্লাই করব, তো 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে আমরা ফার্দার কি করব? হিট অ্যাপ্লাই করব। তো ফার্দার হিট অ্যাপ্লাই করলে কি হবে? ফার্দার হিট অ্যাপ্লাই করলে এটা গ্যাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে। ভেপার, ভেপার। এই ভেপারের টেম্পারেচার কত? এই ভেপারের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর দেখো, এরপর যদি এই ভেপারে কি দেওয়া হয়, এই ভেপারে যদি হিট দেওয়া হয়, এই ভেপারে যদি হিট দেওয়া হয় তাহলে এই ভেপারের টেম্পারেচার বাড়বে। ভেপারে কি হবে? টেম্পারেচার বাড়বে। তো ধরলাম যে ভেপারের টেম্পারেচার কি হলো? 100 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস হলো। আশা করি বোঝা গেছে। তো এই গল্প থেকে কি কিছু বুঝতেছো? এই গল্প থেকে কি বুঝছো? আমি আসি, এই গল্প থেকে আমরা কি বুঝতেছি? আমাদের কাছে দুইটা টেম্পারেচার আছে, একটাকে বলে হচ্ছে মেল্টিং পয়েন্ট, আরেকটাকে বলে হচ্ছে বয়লিং পয়েন্ট। তো পানির ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট। পানির ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পানির ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দেখো, তোমার যদি H2O অর্থাৎ পানি, পানির সলিড ফর্ম হচ্ছে আইস, লিকুইডে হচ্ছে, লিকুইডে পানিকে তো পানিই বলি, ওয়াটারই বলি। এরপর যখন এটা গ্যাসিয়াস হয়ে যায় এটাকে কি বলবো? আমরা ভেপার বলবো। তো সহজ ভাষায় আমরা এভাবে মাথায় রাখি, আইস মানে হচ্ছে সলিড, ওয়াটার মানে হচ্ছে লিকুইড, আর ভেপার মানে হচ্ছে গ্যাস। এভাবে মাথায় রাখি। ঠিক আছে? তো দিন শেষে কিন্তু এই পুরো সবগুলোই একই জিনিস, আইস যা, ওয়াটার তা, ভেপারও তা। তো এই এতটুকু আক্কেল বুদ্ধি তোমাদের আছে আমি বিশ্বাস রাখি। তো এখন তুমি এখানে কি করতেছ? তুমি এখানে হিট দিচ্ছ। হ্যাঁ, হিট দিচ্ছ। তো হিট দিলে দুইটা ঘটনা ঘটতেছে। হিট দিলে কয়টা ঘটনা ঘটতেছে? দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হচ্ছে, আইস থেকে ওয়াটার হচ্ছে, ওয়াটার থেকে ভেপার হচ্ছে। আরো একটা জিনিস ঘটতেছে, সেটা হচ্ছে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, তুমি যখন এখানে হিট দিছিলা তখন তোমার এখানে ফিজিক্যাল স্টেট সেম ছিল, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তুমি যখন এখানে হিট দিছ তখন তোমার এখানে টেম্পারেচার সেম, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়েছে। যখন তুমি এখানে হিট দিছ তখন তোমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল স্টেট সেম। যখন তুমি এখানে হিট দিছ তখন তোমার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়েছে কিন্তু টেম্পারেচার সেম থেকে গেছে। তুমি যখন আবার হিট দিছো তখন ফিজিক্যাল স্টেট সেম থেকে গেছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। দেখো, এখানে চেঞ্জ হয়েছে টেম্পারেচার, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হয়েছে ফিজিক্যাল স্টেট, তাই বলে টেম্পারেচার চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হয়েছে টেম্পারেচার, তাই বলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হয়েছে ফিজিক্যাল স্টেট, তাই বলে টেম্পারেচার চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হয়েছে টেম্পারেচার, তাই বলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় নি। বুঝছো? আশা করি বুঝছো। তার মানে কি, আমি হিট দিলে দুইটা জিনিস ঘটে, আমি হিট দিলে দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হওয়া, আর একটা হচ্ছে তোমার টেম্পারেচার চেঞ্জ হওয়া। যখন টেম্পারেচার চেঞ্জ হবে তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে না, যখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে তখন টেম্পারেচার চেঞ্জ হবে না। আমার এখানে দুইটা টেম্পারেচার আছে, একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কি, বয়লিং পয়েন্ট কি? মেল্টিং পয়েন্ট কি, বয়লিং পয়েন্ট কি? একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আসি মেল্টিং পয়েন্টে। হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট হচ্ছে, মেল্টিং পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে, যে টেম্পারেচারে একটা অবজেক্ট মেল্ট হওয়া শুরু করে, এটাকে কি বলে?
মেল্টিং পয়েন্ট, এটাকে কি বলে? মেল্টিং পয়েন্ট। যে টেম্পারেচারে একটা অবজেক্ট মেল্ট হওয়া শুরু করে এটাকে কি বলা হয়? মেল্টিং পয়েন্ট। আবার যে টেম্পারেচারে সে মেল্ট হচ্ছে সে টেম্পারেচারে কিন্তু সে কি হয়? ফ্রিজ হয়। সে টেম্পারেচারে সে কি হয়? ফ্রিজ হয়। ঠিক আছে? তো দেখো 0°C, 0°C এটা কি? এটা হচ্ছে পানির মেল্টিং পয়েন্ট। 0°C পানি মেল্টও হবে আবার পানি ফ্রিজও হবে। এরপর আসো 100°C, এটা হচ্ছে পানির বয়েলিং পয়েন্ট। এই 100°C পানি বয়েলও হবে, অর্থাৎ পানি ভেপারে পরিণত হবে এবং ভেপার পানিতে পরিণত হবে। তো এই যে ঘটনাটা আছে এই পুরো ঘটনাটা যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝবা যে তোমার অবজেক্টের টেম্পারেচার যদি মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট থেকে কম হয়, অবজেক্টের টেম্পারেচার যদি মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট থেকে কম হয় তখন টেম্পারেচার বেড়ে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের সমান হয়। যখন মেল্টিং পয়েন্ট থেকে টেম্পারেচার কম তখন টেম্পারেচার বেড়ে মেল্টিং পয়েন্টের সমান হবে। তার মানে যখন টেম্পারেচার মেল্টিং পয়েন্ট থেকে কম তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে না, তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে না। যখন টেম্পারেচার মেল্টিং পয়েন্টের হয়ে যাবে তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে, তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। এরপরে দেখো যখন তোমার টেম্পারেচার মেল্টিং পয়েন্ট থেকে কম তখন কিন্তু তোমার শুধুমাত্র টেম্পারেচার ইনক্রিজ হবে। কতটুকু ইনক্রিজ হবে? মেল্টিং পয়েন্ট পর্যন্ত ইনক্রিজ হবে। মেল্টিং পয়েন্ট পর্যন্ত ইনক্রিজ হওয়ার পরে যখন আমরা হিট দিব তখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে কিন্তু টেম্পারেচার সেম থাকবে। তার মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টে থাকলেই ফিজিক্যাল স্টেট চেঞ্জ হবে আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টে যদি অবজেক্ট না থাকে তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে শুধু। তাহলে কি চেঞ্জ হবে? টেম্পারেচার চেঞ্জ হবে। দেখো আমি একটা কথা বলছিলাম, আমি বলছিলাম যে তোমার কাছে একটা কি আছে? তোমার কাছে একটা বরফের খন্ড আছে। তোমার কাছে ধরো কি আছে? একটা বরফের খন্ড আছে। তোমার কাছে একটা বরফের খন্ড আছে। এটার টেম্পারেচার ধরো কত? এটার টেম্পারেচার হচ্ছে -5°C। এবার এটার টেম্পারেচার কি? এটার টেম্পারেচার মেল্টিং পয়েন্ট থেকে কিন্তু কম। এবার আমি হিট দিলে এটা কি যাবে? মেল্টিং পয়েন্টে যাবে। ঠিক আছে? তো ধরো মেল্টিং পয়েন্টে পৌঁছালো। হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট হচ্ছে 0°C। এবার মেল্টিং পয়েন্টে আসার পর একটা ঘটনা বলছিলাম, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্টে যদি আমি হিট দিই, মেল্টিং পয়েন্টে যদি আমি হিট দিই, মেল্টিং পয়েন্টে যদি আমি হিট দিই, মেল্টিং পয়েন্টে যদি আমি হিট দিই তাহলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে ওয়াটারে পরিণত হবে। বরফ পানিতে পরিণত হবে, বরফ পানিতে পরিণত হবে। বরফ কখন পানিতে পরিণত হবে? যখন মেল্টিং পয়েন্টে আমি হিট দিব। এরপর আসো মেল্টিং পয়েন্টে অর্থাৎ 0°C টেম্পারেচারে মেল্টিং পয়েন্টে যদি আমি পানি থেকে হিট নিয়ে ফেলি তাহলে পানি পরিণত হবে বরফে, তাহলে পানি পরিণত হবে বরফে। তো মেল্টিং পয়েন্ট কি? মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন এক টেম্পারেচার যে টেম্পারেচারের মধ্যে যদি আমি বরফকে হিট দিই তাহলে সে পানিতে পরিণত হবে এবং পানি থেকে যদি হিট নিই তাহলে সে বরফে পরিণত হবে। সহজ কথা হচ্ছে মেল্টিং পয়েন্ট হচ্ছে কোন একটা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের মধ্যে সেই সাবস্টেন্সের মধ্যে যদি আমি হিট দিই তাহলে সেই সাবস্টেন্স মেল্ট হবে বা সেই সাবস্টেন্স থেকে আমি হিট নিলে সেই সাবস্টেন্স কি হবে? ফ্রিজ হবে। আশা করি বুঝছো। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কি? দেখো যে টেম্পারেচারে আমি কোন একটা সাবস্টেন্সকে যে টেম্পারেচারে আমি হিট দিলে সেই সাবস্টেন্সটা গ্যাসিয়াসে পরিণত হওয়া শুরু করে সেই টেম্পারেচারটাকে আমরা কি বলি? সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে বয়েলিং পয়েন্ট। সেই টেম্পারেচারটাকে আমি বলি হচ্ছে বয়েলিং পয়েন্ট। সেই টেম্পারেচারকে আমরা বলি হচ্ছে বয়েলিং পয়েন্ট। সেই টেম্পারেচারকে আমরা কি বলি? বয়েলিং পয়েন্ট। যে টেম্পারেচারে আমার সাবস্টেন্সের উপর হিট দিলে সাবস্টেন্স ভেপারে পরিণত হয় সেই টেম্পারেচারকে কি বলা হয়? বয়েলিং পয়েন্ট বলা হয়। এবার বয়েলিং পয়েন্ট দেখো বয়েলিং পয়েন্টে কি হয়? সাবস্টেন্সকে হিট দিলে সাবস্টেন্স গ্যাসে পরিণত হয়, সাবস্টেন্সকে হিট দিলে সাবস্টেন্স লিকুইড থেকে ভেপারে পরিণত হয়। ওকে, এবার আমরা বয়েলিং পয়েন্টের মধ্যে কি করব? বয়েলিং পয়েন্টের মধ্যে আমরা ভেপার থেকে হিট নিয়ে নিব। বয়েলিং পয়েন্টে আমরা কি করব? আমরা ভেপার থেকে হিট নিয়ে নিব। বয়েলিং পয়েন্টে আমরা ভেপার থেকে হিট নিয়ে নিব। তো বয়েলিং পয়েন্টে যখন আমরা ভেপার থেকে হিট নিয়ে নিব তখন আমার ওয়াটার তৈরি হবে। বয়েলিং পয়েন্টে যখন আমরা ভেপার থেকে হিট নিয়ে নিব তখন আমাদের ওয়াটার তৈরি হবে। তো সহজ ভাষায় বয়েলিং পয়েন্ট এক্সপ্লেইন, বয়েলিং পয়েন্ট কি জিনিস? বয়েলিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের মধ্যে আমরা যদি লিকুইডকে হিট দিই লিকুইডটা ভেপারে পরিণত হয় এবং ভেপার থেকে হিট নিলে ভেপারটা ওয়াটারে পরিণত হয়। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। তো আমরা একটা গল্প পড়ছিলাম এখানের মধ্যে।
গল্পটা ছিল হচ্ছে এটা, যে আমরা হিট দিলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে হয় টেম্পারেচার ইনক্রিজ হবে, আর একটা হচ্ছে হয় ফিজিক্যাল না, দেখো দুইটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ আর একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হওয়া। আমরা যদি হিট দিই তাহলে দুইটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ হওয়া আর একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হওয়া। ক্লিয়ার? আচ্ছা আসো, আমরা মেল্টিং পয়েন্ট কি বয়লিং পয়েন্ট কি এটাও পড়ে ফেললাম, ঠিক আছে? এবার আমাদের কাছে কিছু জিনিস পড়তে হবে। প্রথমটা হচ্ছে তোমার বয়লিং এর জন্য কি পরিমাণ হিট লাগে, মেল্টিং এর জন্য কি পরিমাণ হিট লাগে, আর টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কি পরিমাণ হিট লাগে। দেখো এই ফর্মুলাটা গতকালকে পড়াইছি, তাও আমি এখন একসাথে পড়াই দিচ্ছি, যে তোমার যখন হিট কি করবে টেম্পারেচার চেঞ্জ করবে, তখন তোমার যখন হিট টেম্পারেচার চেঞ্জ করবে তখন যে পরিমাণ হিট টেম্পারেচার চেঞ্জ করবে সেটা হচ্ছে Q is equals to ms del theta। ঠিক আছে? ধর আমি বললাম যে Q পরিমাণ হিট পেয়ে একটা সাবস্টেন্সের টেম্পারেচার del T পরিমাণ চেঞ্জ হয়েছে, তখন কি পরিমাণ হিট পাইছে, সে কি পরিমাণ হিট পাইছে, সে ms del T পরিমাণ হিট পাইছে, যেখানে m হচ্ছে কি সাবস্টেন্সের মাস, s হচ্ছে স্পেসিফিক হিট, del T হচ্ছে কি চেঞ্জ অফ টেম্পারেচার বাই ইনক্রিজ অফ টেম্পারেচার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? ওকে, সামনে আসুন। ওকে, এখন আমরা দুইটা বলবো, একটা হচ্ছে হিট রিকোয়ার্ড ফর মেল্টিং আর একটা হচ্ছে হিট রিকোয়ার্ড ফর বয়লিং। হিট রিকোয়ার্ড ফর মেল্টিং, ঠিক আছে, MLF। হিট রিকোয়ার্ড ফর মেল্টিং কি MLF, MLF, ঠিক আছে? হিট রিকোয়ার্ড ফর মেল্টিং কি MLF। এখানের মধ্যে LF কি ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে? তো m মাসের কোন একটা অবজেক্ট, m মাসের এবং LF ল্যাটেন্ট হিট অফ ফিউশনের, m মাসের এবং LF ল্যাটেন্ট হিট অফ ফিউশনের, m মাসের এবং LF ল্যাটেন্ট হিট অফ ফিউশনের, m মাসের এবং LF ল্যাটেন্ট হিট অফ ফিউশনের কোন একটা, m মাসের এবং LF ল্যাটেন্ট হিট অফ ফিউশনের কোন একটা সাবস্টেন্সকে যদি আমার কাছে মেল্ট করতে হয়, তাহলে আমার কাছে কি পরিমাণ হিট দিতে হবে, mlf পরিমাণ হিট দিতে হবে, mlf পরিমাণ হিট দিতে হবে কোন টেম্পারেচারে, অ্যাট মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টে হিট দিতে হবে, মেল্টিং পয়েন্টে এই পরিমাণ হিট দিলে কি হবে, মেল্ট হবে। ওকে, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে হিট রিকোয়ার্ড ফর বয়লিং। হিট রিকোয়ার্ড ফর বয়লিং, তো কোন একটা সাবস্টেন্স আছে যেটার মাস হচ্ছে ধরো m, আর যেটার ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন হচ্ছে Lb, তো ওই সাবস্টেন্সটাকে বয়েল করার জন্য কি পরিমাণ হিট দিতে হবে, mlb পরিমাণ হিট দিতে হবে, অবশ্যই অ্যাট বয়লিং পয়েন্ট, অবশ্যই অ্যাট বয়লিং পয়েন্ট, অবশ্যই অ্যাট বয়লিং পয়েন্ট, ঠিক আছে? Lb কি ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এবার তোমার কাছে কিন্তু ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ফর ওয়াটার, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ল্যাটেন্ট হিট অফ ফিউশন ফর ওয়াটার, ল্যাটেন্ট হিট অফ ফিউশন ফর ওয়াটার কত, পানির জন্য কত, 3,36,000 জুল পার কেজি।
ঠিক আছে। এবার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এটা কার জন্য? এটা ওয়াটারের জন্য, পানির জন্য। শুধু পানির গুলো মুখস্থ রাখতে হবে। ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন ফর ওয়াটার হচ্ছে যে কি 22,86,000, সরি 22,68,000 জুল পার কেজি। ঠিক আছে, বুঝছো? তো এটাগুলো আসলে এগুলো খুব বেশি কঠিন না, এটা তো একদম সহজ। 3 দিবা, 3 দেওয়ার পরে 3 আর 3 কে অ্যাড করলে কত আসে? 6 আসে। এরপর তুমি 3টা শূন্য দিবা, বুঝছো? 3 কে অ্যাড করবা 6 পাবা, এরপর তুমি 3টা শূন্য দিবা। একটা হচ্ছে 3 এর গল্প এখানের মধ্যে। 3 দিবা, 3 কে অ্যাড করলে 6 আসে, আবার 3টা শূন্য দিতে হবে এখানের মধ্যে। আর এটা দেখো এখানে কি 2268 2268,000 এটা এভাবে মাথায় রাখতে আমি যে 2 আবার 6 আর 8 কে যদি কি করি বিয়োগ করি, তাহলে আমার কি আসে? আবারও 2 আসে। ঠিক আছে, 2268,000 এখানেও 000, এখানেও কি 000। তো আমি জানি এটা খুবই ক্ষুদ্র একটা নিয়ম মেমোরাইজ করার, কিন্তু আমার আমার এভাবেই মাথায় থাকতো। তো যেহেতু আমার এভাবেই মাথায় থাকতো, আমি এভাবে আসলে পড়তাম আর কি। হ্যাঁ, এবার দেখো তোমাদেরকে একটা গল্প বলি। ধরো তোমার এখানের মধ্যে কি আছে? ধরো তোমার এখানের মধ্যে একটা অবজেক্ট আছে। অবজেক্টটা কতটুকু উপরে আছে? ধরো অবজেক্টটা আছে হচ্ছে h হাইট উপরে। অবজেক্টটা কতটুকু উপরে আছে? অবজেক্টটা h হাইট উপরে আছে। হ্যাঁ, এবার এই অবজেক্টটা কি করবে? এই অবজেক্টটা h হাইট উপর থেকে নিচের দিকে পড়বে। এই অবজেক্টটা h হাইট উপর থেকে কি হবে? নিচের দিকে পড়বে। এই অবজেক্টটা h হাইট উপর থেকে নিচের দিকে পড়বে। এই অবজেক্টটা h হাইট উপর থেকে নিচের দিকে পড়বে। তো এই অবজেক্টটা যখন h হাইট উপর থেকে নিচের দিকে পড়বে, তখন এই অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হবে। মাথায় রাখো, পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হবে? পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে। আর কাইনেটিক এনার্জি কনভার্ট হবে কিসে? হিট এনার্জিতে। এই যে হিট এনার্জিটা আছে, এই হিট এনার্জিটা ব্যবহার করে এই সাবস্টেন্সটা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ হইতে পারে। তো যদি টেম্পারেচার ইনক্রিজ হয়, তাহলে এই হিট এনার্জি কিভাবে পাবো আমরা? ms ডেল থিটা করে এই হিট এনার্জি পাবো। যদি ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়, তাহলে এই হিট এনার্জি কিভাবে পাবো? তাহলে এই হিট এনার্জি পাবো দুইভাবে। এবার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হওয়ার উপর নির্ভর করতেছে আর কি। ফিজিক্যাল স্টেট চেঞ্জ হওয়ার উপর নির্ভর করতেছে। যদি তোমার সলিড থেকে লিকুইড হয়, তাহলে কি পরিমাণ হিট লাগবে? mlf পরিমাণ হিট লাগবে। যদি তোমার লিকুইড থেকে ভ্যাপার হয়, তাহলে তোমার কি পরিমাণ হিট লাগবে? তোমার লাগবে হচ্ছে mlv পরিমাণ হিট লাগবে। এটা কি বুঝছো আদৌ? আমি আবার রিপিট করি, একটু মনোযোগ দিয়ে শুনো। এই কথাগুলো কোনো বইতে এভাবে লেখা নেই, এটাই হচ্ছে সমস্যা, কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। তোমার একটা অবজেক্টকে কি করা হয়েছে? একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট হাইটে নেওয়া হয়েছে, তার মানে তার একটা পোটেনশিয়াল এনার্জি আছে which is mgh। এই পোটেনশিয়াল এনার্জিটা পুরোপুরি কাইনেটিক এনার্জিতে পরিণত হবে, অর্থাৎ হাফ mv স্কয়ারে পরিণত হবে। কখন পরিণত হবে? যখন অবজেক্টটা নিচের দিকে পড়তে থাকবে, তখন তার কাইনেটিক এনার্জি, তার পোটেনশিয়াল এনার্জি তার কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। এবং এই কাইনেটিক এনার্জিটা হিট এনার্জিতে পরিণত হবে। কেমন এনার্জিতে পরিণত হবে? হিট এনার্জিতে পরিণত হবে। এখন এটা, এই হিট এনার্জিটার মান কিভাবে পাবো? এই হিট এনার্জিটার মান পাওয়ার উপায় হচ্ছে তিনটা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন এই হিট এনার্জি ms ডেল থিটা হবে, না mlf হবে, না mlv হবে? এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে যে এই হিট এনার্জিটাকে এই অবজেক্টটা কিভাবে ব্যবহার করছে। এই যে হিট এনার্জিটা তৈরি হয়েছে, অবজেক্টের উপরে ছিল, তার একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, অবজেক্টের নাম দিয়েছে, তার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, কাইনেটিক এনার্জি এরপরে হিট এনার্জিতে পরিণত হচ্ছে। এরপর এই যে হিট এনার্জিটা আছে, এই হিট এনার্জিটা অবজেক্টটা কিভাবে ব্যবহার করছে, এটার উপর নির্ভর করে আমরা ডিসাইড করব যে কিউ এর মান
কি হবে ms del theta হবে mlf হবে নাকি mlv হবে ধরো অবজেক্ট উপর থেকে নিচে পড়তেছে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে পরিণত হচ্ছে এরপর ধরো এই হিট এনার্জিটা ব্যবহার করে অবজেক্টের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে যদি এই হিট এনার্জি ব্যবহার করে অবজেক্টের টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে আমরা কিউ এর মান ধরবো কি ms del theta যদি এই হিট এনার্জিটা ব্যবহার করে অবজেক্টের ফিজিক্যাল স্টেট সলিড থেকে লিকুইড হয় তাহলে আমরা কিউ এর মান ধরবো mlf যদি এই হিটটা ব্যবহার করে অবজেক্টের ফিজিক্যাল স্টেট লিকুইড থেকে ভ্যাপার হয় তাহলে আমরা হিটের কিউ এর মান ধরবো mlv আমরা একটু এই অংশটা একটু রিপিট করি ঠিক আছে আমার এখানের মধ্যে কোন একটা অবজেক্টের নির্দিষ্ট হাইটে থাকলে তার একটা পোটেনশিয়াল এনার্জি আছে অবজেক্টের নিচে নামার সময় তার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হয় কাইনেটিক এনার্জিটা হিটে পরিণত হয় এবার হিটটা ms delta হবে mlf হবে নাকি mlv হবে এটা নির্ভর করবে হিটটাকে কিভাবে অবজেক্টে ইউজ করতেছে যদি হিটটাকে অবজেক্টটা টেম্পারেচার ইনক্রিজ করার জন্য ইউজ করে তাহলে আমরা কিউ এর পরিবর্তে ব্যবহার করব ms del t যদি হিটটাকে অবজেক্টটা মেল্টিং এর জন্য ইউজ করে তাহলে কিউ এর পরিবর্তে আমরা বসাবো mls যদি হিটটাকে অবজেক্টটা ভেপোরাইজেশনের জন্য ব্যবহার করে তাহলে আমরা কিউ এর পরিবর্তে বসাবো mlv বুঝা গেছে তাহলে দেখো আমার এখানে বলছে from what height a piece of ice needs to fall so that it melts তো একটা আইস অনেক উপর থেকে পড়তেছে এই সাইড থেকে পড়তেছে তো এই সাইডের মধ্যে তার পোটেনশিয়াল এনার্জি ছিল mgh তো আমরা জানি mgh পোটেনশিয়াল এনার্জি এই সাইডের উপর একটা অবজেক্টর থাকে যখন সে নামে তখন সেই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হয় আলটিমেটলি সে কাইনেটিক এনার্জি পরিণত হয় তোমার কাইনেটিক এনার্জি পরিণত হয় হিট এখন হিটের ফর্মুলা ms delta হইতে পারে mlf হইতে পারে mlp হবে এখন mlf হবে নাকি mlv হবে নাকি ms delta থিটা হবে এটা কিভাবে বুঝবো এটা বুঝবো যে কিভাবে এই হিটটাকে ইউজ করা হয়েছে হিটটাকে ইউজ করা হয়েছে ফিউশনে অর্থাৎ মেল্টিং এ তো মেল্টিং এ যেহেতু ইউজ করা হয়েছে তাই বলে আমরা এখানে mlf দিব ঠিক আছে তার মানে আমরা mgh সমান সমান mlf দিব mm কেটে ফেলবো তাহলে h সমান সমান কি lf ডিভাইডেড বাই g h সমান সমান lf ডিভাইডেড বাই g এরপরে দেখো এরপরে হচ্ছে আমার এখানের মধ্যে বলা হচ্ছে 10% কি হচ্ছে মেল্ট হচ্ছে যদি 10% মেল্ট হয় তার মানে আমাদের এখানের মধ্যে দেখো আমরা এখানের মধ্যে কি লিখি আমরা amount of heat required for melting হচ্ছে যে mass of object melted into lf ঠিক আছে তো আমার এখানে কি পরিমাণ মাস মেল্ট হয়েছে 10% মেল্ট হয়েছে অর্থাৎ 10% m মেল্ট হয়েছে 10% m কে আমরা কিভাবে লিখতে পারি 0.1 m লিখতে পারি তো 0.1 m পরিমাণের আমার আইস মেল্ট হয়েছে তো আমরা এখানের মধ্যে 0.1 m দিব mm কাটা যাবে এরপর lf বের করব lf সরি এরপর h বের করব h বের করার পর পেয়ে যাবো যে কি পরিমাণ হাইট থেকে ছাড়লে 10% মেল্ট হবে তো ঠিক একইভাবে 10% ভ্যাপারাইজ হলে কি হবে 10% ভ্যাপারাইজ 10% ভ্যাপারাইজ হলে আমরা lf এর পরিবর্তে জাস্ট lv ইউজ করব এরপরে বলা হচ্ছে 10 কেলভিন যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তার মানে আমরা কিউ এর পরিবর্তে কি ইউজ করব এবার ms del theta ইউজ করব দুই দিকে mm কাটা যাবে এরপরে তোমরা এখানের মধ্যে s কোনটা ইউজ করবা s ইউজ করবা হচ্ছে কোনটা আইসেরটা ইউজ করবা ঠিক আছে ওকে তোমার s কি হয় s আইস ওয়াটার ভেপারের জন্য ভিন্ন ভিন্ন হয় ওকে এগুলো বের করবা এরপর দেখো এনট্রপি এনট্রপি কি জিনিস এনট্রপিকে আমরা বলেছি মেজারমেন্ট অফ ডিসঅর্ডার মেজার অফ ডিসঅর্ডার মেজার অফ ডিসঅর্ডার মেজার অফ ডিসঅর্ডার তো মেজার অফ ডিসঅর্ডার দিয়ে কি বোঝাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে কোন একটা মানে কোন একটা সিস্টেমে যদি এনট্রপি বেশি হয় তার মানে বুঝতে হবে ওই সিস্টেমের মধ্যে ডিসঅর্ডার বেশি বুঝতে হবে কি ওই সিস্টেমের মধ্যে ডিসঅর্ডার বেশি তো ধরো তোমার একটা সলিড সাবস্টেন্স তোমার ধরো কি আছে একটা সলিড সাবস্টেন্স আছে তোমার ধরো একটা সলিড সাবস্টেন্স আছে এটা ধরো একটা সলিড সাবস্টেন্স এটা ধরো একটা সলিড সাবস্টেন্স এবার দেখো এটা কি এটা হচ্ছে সলিড সাবস্টেন্স এটা হচ্ছে সলিড সাবস্টেন্স এটা হচ্ছে সলিড সাবস্টেন্স এটা হচ্ছে সলিড সাবস্টেন্স ঠিক আছে এটা হচ্ছে কি সলিড সাবস্টেন্স এটা হচ্ছে সলিড সাবস্টেন্স ঠিক আছে এবার দেখো এবার আমরা করলাম কি এবার আমরা এখানে মধ্যে ধরো দিলাম হচ্ছে হিট কি দিলাম আচ্ছা হিট দেওয়ার দরকার নেই আচ্ছা ধরো দিলাম হিট দিলাম কি দিলাম হিট দিলাম আমরা এখানে কি দিলাম আমরা এখানে মধ্যে দিলাম হচ্ছে ধরো হিট এবার হিট দেওয়ার পর কি হয়ে যাবে এটা লিকুইড হয়ে যাবে যদি এটা লিকুইড হয়ে যায় তাহলে এটা ছড়াই ছিটাই যাবে যদি এটা ছড়াই ছিটাই যায় তাহলে এটার কি হবে এটার মলিকিউল গুলো কি হচ্ছে ছড়াই ছিটাই যাচ্ছে এটার মলিকিউল কি হচ্ছে এটার মলিকিউল ছড়াই ছিটাই যাচ্ছে এটার মলিকিউল ছড়াই ছিটাই যাচ্ছে এটার মলিকিউল ছড়াই ছিটাই যাচ্ছে একটা মলিকিউল এখানে গেল আরেকটা মলিকিউল ধরো অন্য জায়গায় গেল এরপরে ধরো আরো দুইটা মলিকিউল আছে এই দুইটা মলিকিউল এই দুইটা মলিকিউলের একটা এখানে হ্যাঁ দেখো তো এখানের মধ্যে র্যান্ডম মানে তুমি মলিকিউল গুলোকে সাজাও এখানের মধ্যে তোমার এখানের মধ্যে মলিকিউল গুলো এক একটা এক এক দিকে চলে যাবে এটা চলে যাবে এইদিকে এটা চলে যাবে এইদিকে এটা চলে যাবে এইদিকে এটা চলে যাবে এইদিকে এরপরে দেখো তোমার এখানের মধ্যে অনেকগুলো মলিকিউল আছে না এই মলিকিউল গুলো কি
এই মলিকিউল গুলো একটা এদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে, আরেকটা কই চলে যাবে, আরেকটা চলে যাবে এদিকে। তাহলে আরো এক লেয়ার ধরো, ধরো তাহলে এরাও কি, এরাও তোমার হচ্ছে কি সমানে কি হবে, ছড়া ছিঁড়ে যাবে, সমানে ছড়া ছিঁড়ে যাবে, সমানে ছড়া ছিঁড়ে যাবে, সমানে ছড়া ছিঁড়ে যাবে, সমানে ছড়া ছিঁড়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। তো তোমার এটা হচ্ছে সলিড স্টেট, এটা কি, এটা হচ্ছে তোমার লিকুইড স্টেট, এটা হচ্ছে তোমার লিকুইড স্টেট, এটা হচ্ছে তোমার লিকুইড স্টেট। এরপরে ধরো তুমি লিকুইডের মধ্যে তুমি কি দিলা, লিকুইডের মধ্যে তুমি দিয়ে দিছো হিট, লিকুইডের মধ্যে তুমি হিট দিয়ে দিছো। এবার যখন তুমি লিকুইডে হিট দিবা তখন তোমার এই মলিকিউল গুলো ব্যাপারে মানে ব্যাপার না মানে গ্যাসে পরিণত হবে। মলিকিউল গুলো কিসে পরিণত হবে, মলিকিউল গুলো পরিণত হবে গ্যাসে। হ্যাঁ, মলিকিউল গুলো যখন গ্যাসে পরিণত হবে, মলিকিউল গুলো যখন গ্যাসে পরিণত হবে তখন মলিকিউল গুলো অনেক দূরে দূরে চলে যাবে, অনেক দূরে দূরে চলে যাবে। আর তখন তারা কিন্তু অনেক ছোটাছুটি করবে। গ্যাস মলিকিউল কি করে, সবচেয়ে বেশি ছোটাছুটি করে। গ্যাস মলিকিউল কি করে, সবচেয়ে বেশি ছোটাছুটি করে। গ্যাস মলিকিউল 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 সবচেয়ে বেশি ছোটাছুটি করে। ঠিক আছে, গ্যাস মলিকিউল কি করে, সবচেয়ে বেশি ছোটাছুটি করে। এবার তোমরা একটু আমাকে বলো তো, যেখানের মধ্যে মলিকিউল গুলো সবচেয়ে বেশি গুছানো কোথায় আছে, সলিডে সবচেয়ে বেশি গুছানো আছে, লিকুইডে তার চেয়ে কম গুছানো আছে, আর গ্যাসে একদমই গুছানো নেই। তো এই যে এখানের মধ্যে অর্ডারলিনেস কোন দিকে বেশি, সলিডের দিকে বেশি। মেজার অফ ডিসঅর্ডার কি, এনট্রপি। তার মানে সলিডের এনট্রপি সবচেয়ে কম, সলিডের এনট্রপি সবচেয়ে কম, সলিডের এনট্রপি সবচেয়ে কম, সলিডের এনট্রপি সবচেয়ে কম। লিকুইডের এনট্রপি সবচেয়ে, না লিকুইডের এনট্রপি হচ্ছে মাঝামাঝি, লিকুইডের এনট্রপি হচ্ছে মাঝামাঝি মানে গ্যাস থেকে কম আর সলিড থেকে বেশি। আর আমার গ্যাসের এনট্রপি কি, গ্যাসের এনট্রপি হচ্ছে ম্যাক্সিমাম, মানে বেশি অগোছালো হচ্ছে কি গ্যাস, বেশি অগোছালো হচ্ছে কি গ্যাস। আচ্ছা, এই যে এনট্রপি বৃদ্ধি পাইছে, এনট্রপি কিভাবে বৃদ্ধি পাইছে, এই যে আমি হিট দিছি, হিটের কারণে তো এনট্রপি কি হচ্ছে, বাড়ছে, ঠিক না? হিট দিলে এনট্রপি বাড়ে, 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 হিট দিলে এনট্রপি বাড়ে। ঠিক আছে, হিট দিলে এনট্রপি বাড়ে, হিট দিলে এনট্রপি বাড়ে। আশা করি বোঝা গেছে, হিট দিলে এনট্রপি বাড়ে। ওকে, এবার দেখো, ধরো তোমার এখানের মধ্যে একটা সিস্টেম আছে, 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 ধরো তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে একটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে তোমার সিস্টেমের টেম্পারেচার কি, সিস্টেমের টেম্পারেচার হচ্ছে টি, সিস্টেমের টেম্পারেচার হচ্ছে টি, সিস্টেমের টেম্পারেচার কি, সিস্টেমের টেম্পারেচার হচ্ছে টি। এই টি টেম্পারেচার সিস্টেমের মধ্যে যদি আমার কিউ পরিমাণ হিট দেওয়া হয়, টি টেম্পারেচার সিস্টেমের মধ্যে যদি আমার কিউ পরিমাণ হিট দেওয়া হয়, তাহলে এনট্রপি কি, এনট্রপি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, এনট্রপি হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই টি, এনট্রপি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এবার দেখো, কোন একটা সিস্টেম আছে যার টেম্পারেচার টি, তাহলে সেই 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 কোন একটা সিস্টেম আছে যার টেম্পারেচার টি, সেই সিস্টেমের মধ্যে তুমি কিউ পরিমাণ হিট দিছো, তাহলে এনট্রপি কি, এনট্রপি হচ্ছে কিউ বাই টি। আচ্ছা, ধরো কোন একটা সিস্টেম আছে, কোন একটা সিস্টেম আছে, কোন একটা সিস্টেম আছে, এই সিস্টেম থেকে ধরো কি পরিমাণ হিট কি করা হয়েছে, এই সিস্টেম থেকে ধরো কি পরিমাণ হিট রিলিজ করা হয়েছে, এই সিস্টেম থেকে ধরো কি পরিমাণ হিট রিলিজ করা হয়েছে। যদি কি পরিমাণ হিট রিলিজ করা হয়, তাহলে এনট্রপি কি হবে, এনট্রপি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। এখন অবশ্যই এখানে একটা প্লাস মাইনাসের হিসাব থাকবে। যদি এখানের মধ্যে সিস্টেমের মধ্যে এনট্রপি ঢুকে, সিস্টেমের মধ্যে যদি হিট ঢুকে, তাহলে কিউ এর ভ্যালু হবে প্লাস। যদি এই সিস্টেম থেকে কিউ বের হয়, অর্থাৎ হিটটা বের হয়, তাহলে কিউ এর ভ্যালু হবে নেগেটিভ। তাহলে কিউ এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। তাহলে কিউ এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। বুঝছো? এরপরে দেখো, তোমার এটা তো গেল, ঠিক আছে, এটা গেল। এরপরে আরেকটা বিষয় খেয়াল করো তো, এটা হচ্ছে আমার এনট্রপির এক ধরনের ফর্মুলা। এরপর আমার এনট্রপির আরেক ধরনের ফর্মুলা আছে। তো এনট্রপির আরেক ধরনের ফর্মুলায় আসে, সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে কি আছে, আমার এখানের মধ্যে ধরো আছে হচ্ছে সলিড, আমার এখানে কি আছে, আমার এখানে আছে হচ্ছে ধরো সলিড। সলিড থেকে কি তৈরি হয়েছে, সলিড থেকে লিকুইড 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 তৈরি হয়েছে, সলিড থেকে কি তৈরি হয়েছে, সলিড থেকে লিকুইড 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 তৈরি হয়েছে। ঠিক আছে, তো সলিড থেকে যে লিকুইড তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি তোমাকে আমি এনট্রপি বের করতে বলি, তুমি কিভাবে বের করবে? দেখো, আমার সলিড থেকে লিকুইড তৈরি হওয়ার পর কি সলিডটা আর আছে? নাই তো। মানে সলিড যে সাবস্টেন্সটা, ওই সাবস্টেন্সটা এখন লিকুইড। বুঝছো? তার মানে এই সাবস্টেন্সটাই কি ছিল, সিস্টেম ছিল। তো সিস্টেম একটা নির্দিষ্ট পরিমাণ হিট পাইছে, যে কারণে সে মেল্ট হয়েছে। তাহলে আমার এখানের মধ্যে এনট্রপি হবে কিউ ডিভাইডেড বাই টি। আর এই কিউ এর মান কত হবে, এই কিউ এর মান হবে এম এল এফ। কেন এম এল এফ হবে, বিকজ এখানে কি হচ্ছে, মেল্টিং হচ্ছে। ক্লিয়ার? এরপর আসো,
এরপর আসো, তোমার এখানের মধ্যে কি করা হচ্ছে, তোমার এখানের মধ্যে সিস্টেমের মধ্যে হিট দেওয়া হচ্ছে, অর্থাৎ যে পানিটা ছিল ওটার মধ্যে হিট দেওয়া হচ্ছে, হিট দেওয়ার পর কি তৈরি করা হচ্ছে, গ্যাস তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমার এই যে লিকুইড আছে, লিকুইডটাই কিন্তু গ্যাস, মানে লিকুইডটাই কিন্তু গ্যাস, এই কথাটা হইলো না আসলে, মানে বিষয়টা হচ্ছে তোমার এই গ্যাসটা তৈরি হওয়ার পর কি লিকুইডটা আছে না, তার মানে হচ্ছে তোমার এই লিকুইডটাই গ্যাসে পরিণত হচ্ছে, ঠিক না। তো তোমার সিস্টেমটা কি, তোমার সিস্টেমটা হচ্ছে এই লিকুইডটাই যেটা পরে গিয়ে গ্যাসে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হওয়ার পরেও এটাই হচ্ছে কি তোমার সিস্টেম। তাহলে এখানের মধ্যে সিস্টেমকে কি দেওয়া হয়েছে, সিস্টেমকে হিট দেওয়া হয়েছে টি টেম্পারেচারে, তাহলে এন্ট্রপি হচ্ছে কিউ বাই টি। তো কি পরিমাণ হিট দেওয়া হয়েছে, এমএলভি পরিমাণ হিট দেওয়া হয়েছে, এমএলভি পরিমাণ হিট দেওয়া হয়েছে, বুঝছো। তাহলে তোমার এখানে এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে এমএলভি ডিভাইডেড বাই টি, এন্ট্রপি হচ্ছে এমএলভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে, বুঝছো বিষয়টা। এবার মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, টেম্পারেচার চেঞ্জ। তো কয়েকটা সিস্টেমে কি করা হয়েছে, কয়েকটা সিস্টেমের মধ্যে তোমার হিট দেওয়া হয়েছে, সিস্টেমের টেম্পারেচার আগে ছিল টি1, সিস্টেমের টেম্পারেচার এখন কত হয়ে গেল, টি2 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তোমার এন্ট্রপি কি হবে, এন্ট্রপি হবে ms ln t2 বাই t1, ms ln t2 বাই t1। এবার s কি, s হচ্ছে এন্ট্রপি, সব জায়গায় s কি জিনিস, s হচ্ছে এন্ট্রপি। তুমি যদি বই বই দেখো, তোমার এখানে হয় ডেল এস থাকবে, না হয় ডিএস থাকবে, ঠিক আছে। ডেল এস থাকুক বা ডিএস থাকুক, দিন শেষে একই জিনিস প্রকাশ করে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমার এন্ট্রপির পরিবর্তন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা কি এন্ট্রপি শিখছি নাকি এন্ট্রপির পরিবর্তন শিখছি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, কিছু জিনিস আছে যেটা হচ্ছে এমনি মাপা যায় না, কিন্তু তার পরিবর্তন মাপা যায়। যেমন ধরো তোমার সমুদ্র, সমুদ্রের মধ্যে যে পানি আছে, এই পানির ভলিউমটা মাপা খুব কঠিন। কেন খুব কঠিন, কারণ আমার যে সমুদ্রের তলদেশটা আছে এটা কিন্তু ইউনিফর্ম না, এটা অনেক জায়গায় অনেক নিচে, অনেক জায়গায় অনেক উপরে, ঠিক না। অনেক জায়গায় ট্রেঞ্চ আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে, ঠিক না। তো আমার এই সমুদ্রের পানির যে ভলিউম, সেটা আমার পক্ষে মাপা সহজ না, কারণ এই ভলিউমটা অনেক কিছুর উপর নির্ভর করতেছে। আমার এক জায়গায় বৃষ্টি হলে এক জায়গায় তুফান হচ্ছে, এক জায়গায় তুফান হলে আরেক জায়গায় ভ্যাপোরাইজেশন হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে রোদের মধ্যে। তো আমার পক্ষে সমুদ্রের পানির ভলিউম মেজার করা সম্ভব না, বিকজ এটা অনেকগুলো প্যারামিটারস এর উপর নির্ভর করতেছে। আমার এই যে এন্ট্রপি আছে, এই এন্ট্রপি হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক কিছুর উপর নির্ভর করে, এটা এত কিছুর উপর নির্ভর করে যে আমি এন্ট্রপির মানটা বের করতে পারি না, কিন্তু আমি এন্ট্রপির পরিবর্তন বের করতে পারি। কিভাবে বের করতে পারি, দেখো সমুদ্রের পানির সাথে তুলনা করো, ধরো তুমি কক্সবাজার গেছো, তুমি ধরো 10 লিটার পানি সমুদ্র থেকে নিয়ে ফেলছো, তখন কিন্তু তুমি ওই মুহূর্তে দাবি করতে পারবা যে এই মুহূর্তে আমার সমুদ্রের ভলিউম 10 লিটার কমে গেছে, দাবি করতে পারবে না, অবশ্যই করতে পারবা। তো এইভাবেই তোমার কিছু প্যারামিটার আছে যেগুলো মানে যেগুলো চেঞ্জটা মেজার করা খুব সহজ। তার মধ্যে একটা হচ্ছে আমার এন্ট্রপি, এন্ট্রপির চেঞ্জটা আমার মেজার করা খুব সহজ। এন্ট্রপির চেঞ্জটা আমি মেজার করতে পারি, কিন্তু এন্ট্রপির এক্সাক্ট ভ্যালুটা আমি মেজার করতে পারি না। এই কথাটা কি বুঝছো, আশা করি বুঝছো। ওকে, হুম, আসলে আমরা একটা প্রবলেম সলভ করি।
Determine the total change of entropy for converting minus 5 degrees Celsius ice of mass 2 kg into vapor of 110 degree Celsius. খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, খুব সহজ একটা প্রশ্ন। আসো, -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি এমনেম না রাতারাত এমনেম নেই 110 ডিগ্রি সেলসিয়াসের ব্যাপারে পরিণত হবে? জীবনেও তো না। প্রথমে কি হবে? প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ থাকবে, এটাকে তুমি কি করবে? এটাকে তুমি হিট দিবা, হিট দিলে এটা বয়েলিং পয়েন্ট পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ করবে মানে হচ্ছে কি ফিজিক্যাল স্টেট আগের মতোই থাকবে, মানে আইস আইস থাকবে। তো এই স্টেপের জন্য আমার একটা চেঞ্জ অফ এন্ট্রপি পাওয়া যাবে। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস যেটা তৈরি হয়েছে এটাকে যখন আমরা হিট দিব তখন এই আইস পরিণত হবে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে। তো এই স্টেপের জন্য আমার একটা এন্ট্রপির পরিবর্তন আছে। এরপরে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারের মধ্যে যখন আমরা কি দিব? হিট দিব। কি দিব? হিট দিব। তখন এই 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারের টেম্পারেচার বেড়ে বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে। তো এই স্টেপের জন্য আমার কি আছে? এন্ট্রপি আছে। ঠিক আছে? এরপর দেখো 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার তৈরি হওয়ার পরে যখন আমরা হিট দিব তখন 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপার তৈরি হবে। তো এই স্টেপের জন্য আমরা কি পাবো? এন্ট্রপি পাবো। এবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াসের যে ভেপার আছে তার উপর হিট দেওয়া হচ্ছে যাতে 110 ডিগ্রি সেলসিয়াসে ভেপার তৈরি হয়। তো এই স্টেপেও কি থাকবে? এই স্টেপেও এন্ট্রপি চেঞ্জ থাকবে। তো আমার কাছে প্রতিটা স্টেপের এন্ট্রপি চেঞ্জ বের করতে হবে। তো এই স্টেপের মধ্যে কি হয়েছে? এই স্টেপের মধ্যে আমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে। টেম্পারেচার চেঞ্জ হলে ln T2/T1, ঠিক আছে? আর এখানে দেখো ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়েছে, কেমন? মেল্টিং। তাহলে এখানে কি হবে? এখানে হবে mLF/T। এখানে কি হয়েছে? টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাই বলে ms ln T2/T1। এখানে কি হয়েছে? এখানের মধ্যে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়েছে, কেমন ফিজিক্যাল স্টেট? ভ্যাপারাইজেশন, তাই বলে mLV/T। এখানের মধ্যে কি হয়েছে? টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাই বলে এখানের মধ্যে চেঞ্জ অফ এন্ট্রপি কি ms ln T2/T1। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার তোমাকে যে জিনিসটা কনফিউশনে ফেলবে সেটা হচ্ছে এস। এস কি জিনিস? স্পেসিফিক হিট। এস কি স্পেসিফিক হিট, এস কি এন্ট্রপি। ঠিক আছে, মাথায় রাখবা এটা হচ্ছে স্পেসিফিক হিট, এটা কি? এটা হচ্ছে এন্ট্রপি। বুঝছো? ওকে, আমরা স্পেসিফিক হিট বসাবো, কিন্তু এটা কার স্পেসিফিক হিট বসাবো? আইসির স্পেসিফিক হিট বসাবো। তো আইসির স্পেসিফিক হিট কত? এটা তোমাদেরকে বের করতে বলছিলাম, কিন্তু আচ্ছা এক কাজ করি, আমি লিখে দিই, পারতো যার নামে রাখ। তো আইসির স্পেসিফিক হিট হচ্ছে তোমার কত? আইসির স্পেসিফিক হিট হচ্ছে তোমার 2100 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে? পানির স্পেসিফিক হিট কি? 4200 জুল পার কেজি পার কেলভিন। এরপরে ভ্যাপারের স্পেসিফিক হিট কত? 2000 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে? ওকে, তো দেখো স্পেসিফিক হিট কারটা বসাবো? আইসেরটা বসাবো, যেটা হচ্ছে 2100 ln T2/T1। T2 কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273। ঠিক আছে, -5 200 ডিগ্রি 273 থেকে -5 করে দিলে কি হবে? 268। ক্লিয়ার? এরপর দেখো তোমার এখানে কি আছে? mLF/T। m কত? 2 কেজি। lf কত? এটা কার জন্য বসাবা? পানির জন্য বসাও। পানির জন্য lf এর মান কত হয়? 336,000 ডিভাইডেড বাই টেম্পারেচার। আচ্ছা, তোমার এখানের মধ্যে আইস থেকে ওয়াটার হয়েছে, কোন টেম্পারেচারে হবে এটা? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার না? তো 0 ডিগ্রি সেলসিয়াস কি হবে লিখবা? 273, যেটা আসে সেটা। এরপরে দেখো তোমার এখানের মধ্যে m এর ভ্যালু কত? 2 কেজি। s কত? এটা কোনটা বসাবা? পানির জন্য যে s হয় সেটা বসাবো, মানে পানির স্পেসিফিক হিট বসাবা। এরপর তোমার ln T2 কত? T2 হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 373 কেলভিন।
আর T1 হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। এরপরে দেখো তোমার এখানের মধ্যে mLv/T, ঠিক আছে। 2 হচ্ছে কি মাস, LV কত, LV হচ্ছে 2268000, হ্যাঁ। এরপর হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার কত তোমার এখানের মধ্যে, তোমার এখানের মধ্যে কি হয়েছে, তোমার এখানে টেম্পারেচারটা 100°C, তার মানে 373 কেলভিন, ঠিক আছে। এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি হচ্ছে চেঞ্জ অফ এন্ট্রপি। এবার এখানে হচ্ছে 2 থাকতেছে, এরপরে হচ্ছে তোমার এখানের মধ্যে যেহেতু ব্যাপার, ব্যাপারের জন্য আমরা কি বসাবো, ব্যাপারের জন্য স্পেসিফিক হিটটা বসাবো, এরপরে ln দিব। এরপর তোমার এখানে টেম্পারেচার কত, 210, 210 মানে 200, 373, 383, 383, সরি 383, 383, আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে 373, ঠিক আছে। এখন তোমরা এখানের মধ্যে কি করবা, প্রতিটা চেঞ্জ অফ এন্ট্রপি বের করবা। এরপর টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি কিভাবে পাবা, টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি পাবো হচ্ছে, টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি পাবো হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5। আশা করি বুঝছো, আশা করি বুঝেছো। এগুলো একটু বের করে নিও, ঠিক আছে, এগুলো বের করে নিও। আমরা একটু সামনের দিকে যাই। আমার যদি তোমাদের মনে হয় যে আমার এখানে কোনো ভুল হয়েছে তাহলে আমাকে একটু জানাই। এখন আমরা চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে আসছি, আর কয়েকটা, আসো আমরা একটু পড়ি। প্রশ্নে বলা হচ্ছে সিয়াম কনভার্টেড 1 kg of ice at -10°C into water at 30°C, মানে -10°C এর আইসকে কিসে কনভার্ট করা হয়েছে, 30°C এর ওয়াটারে কনভার্ট করা হয়েছে। এটা কে করছে, এটা করছে সিয়াম নামের এক ছেলে, ঠিক আছে, ওকে। এরপরে সামির কি করছে, আচ্ছা এখানে বলছে সিয়াম কনভার্টেড 1 kg of ice, 1 kg of ice, তার মানে 1 kg ice কে 1 kg ওয়াটার 30°C এ পরিণত করছে। সামির কনভার্টেড, সামির সামির কনভার্টেড 1 kg ওয়াটার, যেটা টেম্পারেচার কত, 30°C, 30°C এর 1 kg ওয়াটারকে কিসে কনভার্ট করছে, ভেপারে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে, ভেপারে কনভার্ট করছে। ভেপারের টেম্পারেচার কত, ভেপারের টেম্পারেচার হচ্ছে 100°C, ঠিক আছে। সিয়াম বলছে তার প্রসেসটা বেশি অর্ডার ছিল, সিয়াম কি বলছে, তার প্রসেসটা বেশি অর্ডার ছিল। এখন বলছে ডিটারমাইন দ্য টোটাল হিট রিকোয়ার্ড ইন সামিরস প্রসেস, তার মানে সামিরের প্রসেসে কত কি পরিমাণ হিট প্রয়োজন পড়ছে। তো আসলে আমরা ডিটারমাইন করি সি নাম্বার। তো 30°C থেকে 100°C ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে তোমার আগে 30°C ওয়াটার পরিণত হবে, আগে 30°C ওয়াটার পরিণত হবে 100°C ওয়াটারে। এরপরে 100°C ওয়াটার পরিণত হবে 100°C ব্যাপারে। এরপরে 100°C ব্যাপার পরিণত হবে, আচ্ছা না 100°C ব্যাপার পর্যন্তই তো বের করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার এখানে কয়টা হিট আছে, এইখানে একটা হিট আছে, এইখানে একটা হিট আছে, এই দুইটা হিট বের করতে হবে। এরপর টোটাল হিট কিভাবে পাবো, Q1 প্লাস Q2 করে পাবো, ঠিক আছে। তো Q1 কত, Q1 হচ্ছে যে আমার 30°C থেকে 100°C ওয়াটারকে কনভার্ট করার জন্য যে পরিমাণ হিট প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ms del T, ঠিক আছে। এরপরে দেখো Q2 পরিমাণ হিট কি, Q2 পরিমাণ হিট হচ্ছে 100°C ওয়াটারকে 100°C ব্যাপারে পরিণত করার জন্য যে পরিমাণ হিট প্রয়োজন পড়বে। তো এখানে কি ভেপারাইজেশন না, তার মানে হচ্ছে mLV, ঠিক আছে। এবার আমি করতে পারি কি, এমটাকে কমন নিয়ে ফেলি, নেওয়ার দরকার নাই, সরাসরি মান বসে দিলেও চলবে, আমি জাস্ট খুদাই নিতেছি এগুলো। তো আসো এম এর মান কত, এম এর মান হচ্ছে তোমার এক্ষেত্রে সামিরের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 1 কেজি, এস এর মান কত। তো আমরা প্রথমে একটু খেয়াল করি এস এর মান কত হবে, পানি থেকে পানি, তার মানে পানির জন্য যে স্পেসিফিক হিট আছে সেটা বসাতে হবে 4200। ডেল্টা কি, যে পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করছে, এখানে টেম্পারেচার কত চেঞ্জ করছে, 70 চেঞ্জ করছে টেম্পারেচার, ঠিক আছে, ওকে। এবার এলভি, এলভি কত, এলভি হচ্ছে 226830, ঠিক আছে। এরপর যেটা আসবে ওটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝা গেছে। আচ্ছা আমরা একটু বের করি এটা কত আসে। 4200 ইন্টু 70, 4200 ইন্টু 70
প্লাস 2268 কত আসতেছে 2562 জুল। এই পরিমাণ হিট দিলেই আমার 30°C ওয়াটার 100°C ভ্যাপারে পরিণত হয়। তাও তোমরা নিজেরা একটু হিসাব করে দেখো, আমার মাঝে মাঝে ভুল হইতে পারে, ঠিক আছে? তো যশোর বোর্ড 22-এর ডিটা করি আমরা। দেখো বলা হচ্ছে যে ভেরিফাই whether Siam's claim is valid or not through mathematical analysis। সিয়াম কি বলছে? সিয়াম বলছে that তার প্রসেসটা বেশি অর্ডারলি ছিল। তো এটা সিয়াম দাবি করছে, এবার আমার কাছে দেখাতে হবে যে সিয়ামের দাবিটা ঠিক কি না, কিভাবে করতে পারবো? এই যে অর্ডারলি শব্দটা দেখতেছো, এই অর্ডারলি শব্দটার মাঝেই তোমার হিট লুকানো আছে। আমরা এখানে এনট্রপি বের করব। আমরা এখানে কি বের করব? আমরা এখানে এনট্রপি বের করব, ঠিক আছে? এনট্রপি বের করব। এনট্রপি বের করে আমরা দুইটা মানে সিয়াম যা করছে তার জন্য এনট্রপি বের করব, সামির যা করছে তার জন্য এনট্রপি বের করব। দুটোটার জন্য এনট্রপি বের করব। যার এনট্রপির মান বেশি হবে তারটা বেশি ডিসঅর্ডার হবে, যার এনট্রপির মান কম হবে তারটা কম ডিসঅর্ডার হবে, ঠিক আছে? তাহলে সিয়াম কি করছিল? সিয়াম হ্যাঁ, সিয়াম 1 কেজি আইসকে -10°C 1 কেজি আইসকে 30°C ওয়াটারে পরিণত করছিল। -10°C আইসকে 30°C ওয়াটারে পরিণত করছিল। এবার এটা কিভাবে পরিণত হবে? আসো, -10°C আইস, প্রথমে -10°C আইস পরিণত হবে 0°C আইসে। এরপরে এই 0°C আইস পরিণত হবে, এরপরে এই 0°C আইস পরিণত হবে তোমার 0°C ওয়াটারে, 0°C ওয়াটারে। এরপরে 0°C ওয়াটার পরিণত হবে 30°C ওয়াটারে, ঠিক আছে? তো -0°C আইস যখন 0°C আইসে পরিণত হচ্ছে তখন এনট্রপির পরিবর্তনটা কিরকম? তখন এনট্রপির পরিবর্তন হচ্ছে ms ln T2/T1, ঠিক আছে? যখন 0°C আইস 0°C ওয়াটারে পরিণত হচ্ছে তখন এনট্রপির পরিবর্তনটা কিরকম? mLF/T। যখন 0°C ওয়াটার 30°C ওয়াটারে পরিণত হচ্ছে তখন এনট্রপির পরিবর্তনটা কিরকম? m as ln T2/T1। ওকে, m কত এখানে? m হচ্ছে 1, s কত? আইসের জন্য s হচ্ছে 2100, ln T2 কত এখানে? 0°C অর্থাৎ 273, T1 কত? -10°C, তার মানে হচ্ছে 263। এখন আমরা এখানের মধ্যে এনট্রপি পাবো। এরপর আসো, m কত? m হচ্ছে আমার 1, m কত? m হচ্ছে আমার 1। lf কত? lf হচ্ছে আমার 336,000। নিচে কি টেম্পারেচার? কত ডিগ্রি সেলসিয়াস হয়েছে? 0°C হয়েছে, তাহলে তার মানে 273 কেলভিন টেম্পারেচার, ঠিক আছে? ওকে, m কত? m হচ্ছে 1। s কত? s হচ্ছে এই ক্ষেত্রে দেখো পানি থেকে পানি, তার মানে হচ্ছে আমরা এখানে কার জন্য স্পেসিফিক হিট বসাবো? পানিটা বসাবো 4200। এরপর হচ্ছে ln T2/T1, T2 কত আমার এখানে? T2 হচ্ছে 30°C, তার মানে 303 কেলভিন, 303 কেলভিন। আর 0°C মানে হচ্ছে 273 কেলভিন। ওকে, আসো আমরা যেটা করবো সেটা হচ্ছে 273 ডিভাইডেড বাই 263 ln অ্যান্সার ইন্টু 2100 কত হয়? 78.367, 78.367 জুল। এরপরে দেখো 336,000 ডিভাইডেড বাই 273, ঠিক আছে?
এটা হচ্ছে কি 1230.76। এরপর আসো 303 divided by 273 ln answer 4200 437.89। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমার সিয়ামের পুরো প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কত, এই তিনটাকে অ্যাড করে দিবা 78.3671230.76। এরপরে কি, এরপর হচ্ছে তোমার 437.89, যেটা আসবে ওটাই কি, ওটা হচ্ছে তোমার সিয়ামের টোটাল, মানে সিয়ামের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি। তাহলে আমরা বের করি 78.3671230.76। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 1747.023, 1747.023। তো এন্ট্রপির ইউনিট কি, এন্ট্রপির ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। এন্ট্রপির ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। এত জুল পার কেলভিন আসছে, এটা কার জন্য, এটা আসছে সিয়ামের জন্য। এখন আমরা কার জন্য বের করবো, এখন আমরা সামিরের জন্য বের করবো। ঠিক আছে, সামির কি করছে, 1 কেজি ওয়াটার 30 ডিগ্রি সেলসিয়াস কে কিসে পরিণত করছে, ভ্যাপার এট 100 ডিগ্রি সেলসিয়াস। আসো দাঁড়াও, একটা কল আসতেছে, এটা একটু আমার কাছে রিসিভ করতে হবে। আমার মা কল করছিল আসলে, তো আমার মায়ের কল ধরছিলাম। উনি একটু কিছু বাইকা টেনশন করে, কলে না পাইলে তো আর বললাম না, অবস্থা খারাপ হয়ে যায়। তো যেটাই হোক, তো আমরা এখন সামিরের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি বের করবো। তো সামির কি করছিল, সামির 1 কেজি ওয়াটারকে 1 কেজি ওয়াটার 30 ডিগ্রি সেলসিয়াস কে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারে পরিণত করছিল। ওকে, আসো। তো দেখো তোমার এখানের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার 30 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে যদি আমরা হিট দিই, এটা কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে। এরপরের ধাপে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে যদি আমরা হিট দিই, এরপরের ধাপে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে যদি আমরা হিট দিই, তাহলে কি হবে, তাহলে আমার এখানের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার হবে। ঠিক আছে, তো এটার জন্য এন্ট্রপি বের করবো, এটার জন্য এন্ট্রপি বের করবো। তো এখানে এন্ট্রপি কিভাবে বের করবো, m is ln T2/T1। m কত, 1 কেজি, s কত, যেহেতু পানি 4200 ms, ln T2/T1, T2 কত, T2 হচ্ছে তোমার এখানে 373, 373। T1 কত, T1 হচ্ছে আমার এখানে 303। ঠিক আছে, ওকে। এবার তোমার 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারে নেওয়ার জন্য তোমার এন্ট্রপি কি হবে, ml v ডিভাইডেড বাই t। m কত, 1, lv কত, 2268000, t কত, 100 ডিগ্রি সেলসিয়াস 373 কেলভিন। ঠিক আছে, ওকে, আসো একটু বের করি কত হয়। 373 ডিভাইডেড বাই 303 ln answer ইন্টু 4200 কত, 872.95, 872.95। ঠিক আছে, আসো এখানে আসো, তোমার এখানের মধ্যে হচ্ছে 2268000, 2268000 ডিভাইডেড বাই 373 কত আসতেছে, হচ্ছে 6080, 6080.428 জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ওখানে আমরা টোটাল বের করছিলাম না, এখানেও আমরা টোটাল বের করব।
টোটাল এন্ট্রপি কত হবে আমার 872.95 প্লাস 6080.428 872.95 plus 6080.428 6953.378 জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে তোমার এন্ট্রপির টোটাল এন্ট্রপি চেঞ্জটা দেখো তো। সিএম এর ক্ষেত্রে কি 1747 আর এখানে কি 6953, তাহলে এন্ট্রপি কম কার ক্ষেত্রে? সিয়াম এর ক্ষেত্রে এন্ট্রপিটা কম, সাইমের ক্ষেত্রে সামিরের ক্ষেত্রে এন্ট্রপিটা বেশি। সিয়ামের ক্ষেত্রে এন্ট্রপিটা কম, সামিরের ক্ষেত্রে এন্ট্রপিটা বেশি। যার ক্ষেত্রে এন্ট্রপি কম তার ক্ষেত্রে অর্ডারলিনেস বেশি হবে, তার ক্ষেত্রে কি হবে? অর্ডারলিনেস বেশি হবে। বুঝছো? আশা করি বুঝছো। এটা কোন বোর্ড ছিল? যশোর বোর্ড 22। হুম, ঠিক আছে, পরটাতে যাই। পরটা হচ্ছে আমার কুমিল্লা বোর্ড 22। পরটা হচ্ছে কুমিল্লা বোর্ড 22। তো বলছে, is it possible to show the cyclic nature of engine by calculating entropy at each step? হ্যাঁ, is it possible to show the cyclic nature of engine by calculating entropy at each step? আচ্ছা, সাইক্লিক নেচার দিয়ে কি বুঝি আমরা? যেখান থেকে শুরু হইছে সেখানে আসে শেষ হইছে, যেখান থেকে শুরু হইছে সেখানে আসে শেষ শেষ হইছে। ঠিক আছে, তো আমার একটা প্রশ্ন, যে যেখান থেকে শুরু হইছে সেখানে আসে যদি শেষ হয়, তাইলে আমার পুরা প্রসেসের শুরুতে যা আছে পুরা প্রসেসের শেষেও তা আছে। এটাই তো সাইক্লিক প্রসেস মানে কি? একটা প্রসেস তার শুরুর যে অবস্থা ফাইনাল অবস্থাও কি ঠিক সেটাই, ঠিক না? আচ্ছা, শুরুর যে অবস্থা ফাইনাল অবস্থাও যদি একই হয়, এখানে কি কোনো ডিসঅর্ডারলিনেস আছে? মানে ডিসঅর্ডারলিনেস এর কোনো চেঞ্জ আছে? নাই। মানে শুরুতে যা ছিল শেষেও তা আছে, জাস্ট মাঝখানে কিছু একটা ঘটছিল। এটাকে কি বলে? সাইক্লিক প্রসেস, ঠিক না? সাইক্লিক প্রসেসের শুরুতে যা থাকে শেষেও তা থাকে। তো ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম সাইক্লিক প্রসেসে। তো ইনিশিয়াল আর ফাইনাল স্টেট যদি সেম হয়, তাহলে পুরো প্রসেসে এন্ট্রপি চেঞ্জটা কি জিরো না? পুরো প্রসেস জুড়ে এন্ট্রপি চেঞ্জটা জিরো না? তোমার যদি ফাইনাল স্টেটে এন্ট্রপি মাইনাস ইনিশিয়াল স্টেটের এন্ট্রপি বের করো, জিরোই তো পাবা, কারণ ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেট তো একই। বুঝছো? তো যখন বলবে সাইক্লিক নেচার অফ দ্য ইঞ্জিন প্রুফ করতে, তখন কিভাবে প্রুফ করবা? প্রুফ করাটা খুব সহজ, প্রুফ করাটা খুব সহজ। কিভাবে প্রুফ করবা? জাস্ট দেখাই দিবা দ্যাট পুরা সাইকেলের মধ্যে এন্ট্রপি চেঞ্জটা কি জিরো, পুরা সাইকেলে এন্ট্রপি চেঞ্জ জিরো। তোমার এখানের মধ্যে প্রথমে দেখো এ বি কার্ভের, এই যে এ বি আছে, এ বি তে এন্ট্রপি চেঞ্জটা কি হবে? এ বি তে কি পরিমাণ হিট রিসিভ করা হচ্ছে? 500 জুল হিট রিসিভ করা হচ্ছে কত টেম্পারেচারে? 1100 কেলভিন টেম্পারেচারে। তাহলে চেঞ্জ অফ এন্ট্রপি এ বির জন্য হচ্ছে এটা। বিসি, বিসি হচ্ছে কি তোমার একটা এডিয়াবেটিক প্রসেস। এডিয়াবেটিক প্রসেসের মধ্যে ধ্যাত তেরিকা, দেখো দেখো এডিয়াবেটিক প্রসেসের মধ্যে তোমার হিটের চেঞ্জটা কি জিরো। তার মানে এডিয়াবেটিক প্রসেসে কোনো প্রকার হিট রিসিভ করবে না, কোনো প্রকার হিট রিলিজ করবে না, কোনো প্রকার হিট রিসিভ করবে না, কোনো প্রকার হিট রিলিজ করবে না। তো যদি এডিয়াবেটিক প্রসেসে কোনো প্রকার হিট রিলিজ না করে, কোনো প্রকার হিট রিসিভ না করে, তাহলে কি এন্ট্রপি থাকবে নাকি? এন্ট্রপি চেঞ্জও কি জিরো। ঠিক আছে, এন্ট্রপি চেঞ্জ কি জিরো, এডিয়াবেটিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কি জিরো। বুঝে গেছে? এবার আসো সিডি তে আসো। সিডি, সিডির মধ্যে তোমার কি পরিমাণ হিট রিলিজ করা হয়েছে? Q2 পরিমাণ হিট রিলিজ করা হয়েছে। এবার Q2 পরিমাণ হিট এটা কি তোমার দেয়া আছে? তোমার দেয়া নাই তো।
কত টেম্পারেচার রিলিজ করা হয়েছে? 550 কেলভিন টেম্পারেচার রিলিজ করা হয়েছে। তো কিউ টুটা আগে বের করো। কিভাবে বের করবা? এটা হচ্ছে তোমার Q1, এটা হচ্ছে তোমার T1, এটা হচ্ছে তোমার T2। আমরা কি জানি এটা কার্নোট ইঞ্জিন কি একটা রিভার্সিবল ইঞ্জিন না? কার্নোট ইঞ্জিন যেহেতু একটা রিভার্সিবল ইঞ্জিন, তাহলে আমরা রিভার্সিবল ইঞ্জিনের জন্য কি লিখতে পারতেছিলাম? রিভার্সিবল ইঞ্জিনের জন্য আমরা লিখতে পারতেছিলাম Q2 ডিভাইডেড বাই Q1 সমান সমান T2 ডিভাইডেড বাই T1। ঠিক না? এখান থেকে কি বের করতে হবে আমার কাছে? এখান থেকে আমার কাছে Q2 বের করতে হবে। Q2 সমান সমান কি? T2 ডিভাইডেড বাই T1 ইনটু Q1। ঠিক আছে? T2 ডিভাইডেড বাই T1 ইনটু Q1। তো T2 কত? T2 হচ্ছে আমার 550 কেলভিন। T1 কত? T1 হচ্ছে আমার 1100 কেলভিন। T1 হচ্ছে আমার 1100 কেলভিন। Q1 কত? Q1 হচ্ছে আমার 500 জুল। তাহলে আমরা যদি এখানের মধ্যে হিসাব কিতাব করি তাহলে কি আসতেছে দেখো আমাদের Q2 আসতেছে এরকম দেখো 550 ইনটু 500 ডিভাইডেড বাই 1100। ঠিক আছে? 250 ঠিক আছে? তাহলে 250 Q2 এর ভ্যালু কত? 250। তাহলে আবার এখানের মধ্যে সিডি এর মধ্যে এন্ট্রপি চেঞ্জ কত? মাইনাস 250 ডিভাইডেড বাই 550। ঠিক আছে? ওকে। এরপরে দেখো এডি এর মধ্যে এন্ট্রপি চেঞ্জ কত হবে? 0 হবে। কেন? কারণ এটা হচ্ছে তোমার একটা এডিয়াবেটিক প্রসেস, আর এডিয়াবেটিক প্রসেসের মধ্যে তোমার কোনো প্রকার হিট নেওয়া হয় না, কোনো প্রকার হিট দেওয়া হয় না। হিট যদি নেওয়া না হয়, হিট যদি দেওয়া না হয়, তাহলে তোমার এন্ট্রপির পরিবর্তন কি হয়? এন্ট্রপির পরিবর্তন 0 হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানের মধ্যে টোটাল এন্ট্রপি বের করতে চাই, তার মানে হচ্ছে পুরা কার্নোট সাইকেলের জন্য যদি এন্ট্রপি বের করতে চাই, কিভাবে বের করব? এ বির জন্য যে এন্ট্রপি পাইছি সেটার সাথে বি সির জন্য যে এন্ট্রপি পাইছি সেটা যোগ করব, এবং এর সাথে যোগ করব সি এর জন্য যে এন্ট্রপি পাইছি সেটা, এবং এর সাথে যোগ করব ডি এর জন্য যে এন্ট্রপি পাইছি সেটা। ক্লিয়ার? এগুলো যোগ করব। তো যোগ করার পর কি পাবো দেখো, এ বির জন্য কি পাচ্ছি? এ বির জন্য পাচ্ছি হচ্ছে আমরা 500 ডিভাইডেড বাই 1100। বিসির জন্য কি কি পরিমাণ এন্ট্রপি পাচ্ছি? 0। সির এর জন্য কি পরিমাণ এন্ট্রপি পাচ্ছি? 250 ডিভাইডেড বাই 550। আর ডি এর জন্য কি পরিমাণ এন্ট্রপি পাচ্ছি? 0। ঠিক আছে? এখন তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে জানো, তোমার এখানের মধ্যে এন্ট্রপি চেঞ্জটা কত আসবে? 0 আসবে। তো এন্ট্রপি চেঞ্জ 0 আসলে তুমি বলতে পারবে যে since the change of entropy for the entire cycle is 0, we can say that the above engine works in a cyclic nature. কত আসবে? 0 আসবে। চেঞ্জ অফ এন্ট্রপি কত? 0। ঠিক আছে, আমার জাস্ট আর দুইটা আছে। ওকে, আসো আমরা করি। এই সিকিউটা দেখি, আমাদের লাস্ট সিকিউ। এখানে কি হচ্ছে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। 0.07 kg of ice cube at 0 degrees Celsius dropped from a certain height. Due to this, 50% of the energy is converted into heat. Uh, whatever. So 0.07 kg of ice cube at 0 degrees Celsius. So 0.07 kg ice 0 degree Celsius is dropped from a certain height. Is dropped from a certain height. Due to this, 55% of the energy is converted into heat. হ্যাঁ, 55% of the energy is converted into heat. তো h হাইটের মধ্যে তার potential energy ছিল mgh। তো এই mgh এর 50% কিসে কনভার্ট করা হয়েছে? হিটে কনভার্ট করা হয়েছে। This heat melts all the ice. এই যে হিটটা আছে এটা পুরোপুরি আইসকে মেল্ট করে ফেলে। তার মানে কি, এই হিটের পরিমাণটা কি, এই পুরোপুরি আইসকে মেল্ট করার জন্য যে পরিমাণ হিট দরকার সেই পরিমাণ। এই হিটের পরিমাণটা কি, এই পুরোপুরি আইসটাকে মেল্ট করার জন্য যে পরিমাণ হিট দরকার সেটা। তো এই পুরোপুরি আইসটাকে মেল্ট করার জন্য কি পরিমাণ হিট দরকার? mlf পরিমাণ হিট দরকার। After some time the temperature of the ice water increased to 5 degrees Celsius. আচ্ছা দেখো, আচ্ছা আইস ওয়াটার, আবার আইস ওয়াটার জিনিসটা কি আবার? মানে পানির থেকে, সরি, বরফ থেকে যে পানিটা তৈরি হয়েছে ওটার কথা বলা হচ্ছে। After some time the temperature of the ice water is increased to 5 degrees Celsius. Given the specific latent heat of fusion is এত, the specific heat of water is এত. Which one between ice melting and increasing temperature of water due to melting of ice will have a greater impact on the environment? তো আমরা সহজ ভাষায় যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানের মধ্যে যেটা করতে পারি সেটা হচ্ছে
আমরা এখানের মধ্যে এনট্রপি বের করতে পারি, ঠিক আছে? এক্সপ্লেইন ইন দ্য লাইট অফ এনট্রপি বলছে না, তো আমরা এখানে দুই ক্ষেত্রে এনট্রপি বের করব। যার জন্য এনট্রপি বেশি হবে সে আমাদের এনভায়রনমেন্টের জন্য হার্মফুল, যার জন্য এনট্রপি কম হবে সে আমাদের এনভায়রনমেন্টের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। বুঝছো বিষয়টা? তাহলে আমার এখানে কয়টা ঘটনা আছে? আমার এখানে একটা ঘটনা আছে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমার এখানের মধ্যে আহ, এই যে 0.07 কেজি আইস 0°C, এটা পুরোপুরি কিসে, এটার 50% মানে, আচ্ছা একটু আবার পরে, 0.07 kg of ice cube at 0°C drop from a certain height. Due to this 55% the energy is converted into heat. This heat melts all the ice. After some time the temperature of the ice is increased to 30°C. তার মানে মোট কথা হচ্ছে তোমার এখানের মধ্যে 0.07 কেজি আইস যেটা আছে এটাকে মেল্ট করা হয়েছে, সহজ কথা হচ্ছে সেটা, ঠিক আছে? মেল্ট করাইছে, মেল্ট করলে কি হবে? মেল্ট করলে কি হবে? এর টেম্পারেচার কত ছিল? 0°C না? তো মেল্ট করলে আমার এখানের মধ্যে 0.07 কেজি ওয়াটার তৈরি হবে, যেটা টেম্পারেচার কি হবে? 0°C। ক্লিয়ার? তো এখানে কি পরিমাণ হিট প্রয়োজন ওটা আমরা জানি, mlf পরিমাণ হিট প্রয়োজন। আচ্ছা, এবার আমার এখানে কি বের করতে হবে? আমার এখানে এনট্রপি বের করতে হবে। এনট্রপি কিভাবে বের করবো? mlf ডিভাইডেড বাই টি, ঠিক আছে? m কত? 0.07। lf কত? lf হচ্ছে তোমার 336, তিনটা শূন্য, ডিভাইডেড বাই টি। টি কত? টি হচ্ছে 0°C, 273, ঠিক আছে? কি আসতেছে দেখো, তোমার এখানের মধ্যে আসতেছে 0.07 ইন্টু 336 000, ঠিক আছে, ডিভাইডেড বাই 273 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে তোমার 86.135, 86.1, সরি 86.153 নাকি 135, না 153 জুল পার কেলভিন, ঠিক আছে? ওকে, তো এটা কিসের জন্য? এটা হচ্ছে জাস্ট তোমার মেল্টিং এর জন্য। এরপর বলা হচ্ছে মেল্ট করার পর যে পানিটা আছে সেটা টেম্পারেচার কতটুকু বাড়ানো হয়েছে? সেটা টেম্পারেচার 5 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে সেটা টেম্পারেচার এখন তো 0 ডিগ্রি, কিন্তু এটাকে কি করা হবে? 5 ডিগ্রি সেলসিয়াস করা হবে। যদি 5 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে কি হবে দেখো, যদি 5 ডিগ্রি সেলসিয়াস করা হয়, যদি 5 ডিগ্রি সেলসিয়াস করা হয়, যদি 5 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে কি হবে দেখো, m is ln T2/T1। m কত? m কত? 0.07 কেজি। s কত? যেহেতু আমার এটা কি হচ্ছে, যেহেতু আমার এটা পানি, মানে 0 ডিগ্রি সেলসিয়াস পানি যেহেতু 5 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হচ্ছে, তার মানে আমরা এখানে অ্যাসটা বসাবো কার জন্য? পানির জন্য বসাবো। 4200 ln T2। T2 কত আমার এখানের মধ্যে? 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 5 278, ঠিক আছে? T2/T1, T1 কত? T1 হচ্ছে 273 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যা আসবে এটা হচ্ছে কি আমার এস এন্ট্রপি। ওকে, একটু বের করি। 278 ডিভাইডেড বাই 273 ln, आंसर इंटू 4200 इंटू 0.07, 5.3358। বুঝছো? তাহলে দেখো কোন ক্ষেত্রে আমার এন্ট্রপি চেঞ্জটা বেশি? এই ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা বেশি না? যে ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা বেশি সেই ক্ষেত্রে তোমার এনভায়রনমেন্টাল ক্ষতি কি হবে? বেশি হবে। তাহলে আমার এই কোনটা ইকো ফ্রেন্ডলি? এটা ইকো ফ্রেন্ডলি, আর এটা কি হার্মফুল। বোঝা গেছে? এর প্রশ্ন হচ্ছে the ice block was dropped from what height? mgh। এইচ হাইটে তুললে পটেনশিয়াল এনার্জি হয় কি? mgh। তার 50% কিসে খরচ হয়েছে? তার 50% খরচ হয়ে গেছে মেল্টিং এ। তার 50% খরচ হয়ে গেছে কিসে? মেল্টিং এ। mgh এর 50% খরচ হয়ে গেছে মেল্টিং এ। তাহলে আমরা 50% mgh সমান সমান কি লিখতে পারি? mlf লিখতে পারি। পারি না লিখতে? তাহলে m গেল গা। কি বের করতে হবে আমাদের কাছে? আমাদের কাছে বের করতে হবে যে h। h কি? h হচ্ছে আমাদের lf। h হচ্ছে কি? lf ডিভাইডেড বাই 50%। 50% এর জন্য লিখতে পারি 0.5, আর জি এর জন্য লিখতে পারি 9.8। তাহলে এলএফ এর জন্য কি লিখবো? এলএফ এর জন্য লিখবো হচ্ছে আমরা 336, সরি, হ্যাঁ 336000।
ঠিক আছে, আর নিচে লিখে দেয় কি 0.5 ইন্টু 9.8। তো দিন শেষে আমার এখানে এইচ কত আসতেছে, একটু হিসাব করি, 336,000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 9.8, কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 68571, 68571.42 মিটার। তাহলে এত হাইট থেকে আইস ব্লকটা কি করা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এখানে 55% বলছে, সরি 55% বলছে না, আমার এখানে কি লিখতে হবে, 0.55 হবে, তার মানে 0.55 হবে, এটাও 5 হবে, এখানে একটা 5 হবে, তাহলে আমার মান এটা আসবে না, আমার এখানে আসবে হচ্ছে তোমার 68337.66 মিটার। ঠিক আছে, তো এত হাইট থেকে আমার আইস ব্লকটাকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তো এই টপিকটা আসলে রেফ্রিজারেটরে অনেক কিছু আছে, রেফ্রিজারেন্ট আছে, কম্প্রেসর আছে, এরকম অনেক কিছু আছে। তো প্রতিটা জিনিস ধরে ধরে প্রতিটা জিনিসের টপিক গুলো ভালো করে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমাদের আল্লাহর রহমতে এখন নাই। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একদম সহজ ভাষায় বোঝা। ঠিক আছে, তো আমার রেফ্রিজারেটর কি করে, আমার রেফ্রিজারেটরে দুই রকম হিট থাকে। একটা হচ্ছে যে হিটটা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর মানে কি, ফ্রিজ আর কি, ফ্রিজের ভিতরে আমরা খানা রাখি না, তো খানাটা কি হয়, ঠান্ডা হয়। কিভাবে ঠান্ডা হয়, রেফ্রিজারেটর খানা থেকে হিট নিয়ে ফেলে। তাহলে একটা আছে যেটা হচ্ছে হিট অ্যাবজর্ব ফ্রম ফুড, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে হিটটা রেফ্রিজারেটর অ্যাটমসফিয়ারে রিলিজ করে। তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার কাছে যা বুঝতে হবে, রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ, সেখানে আমার কাছে যা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে আমার দুইটা হিট আছে। একটা হচ্ছে ফ্রিজের ভেতরে যে ফ্রুট বা যে ভেজিটেবল বা যে আহ, মানে যে খানাটা আমরা ফ্রিজের ভেতরে রাখি, তো এই খানাটা থেকে ফ্রিজ কি করে, হিট নিয়ে ফেলে, ঠিক না? ফ্রিজ এই খানা থেকে কি করে, হিটটা নিয়ে ফেলে, এবং ফ্রিজ কি করে, এই হিটটা অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়। ঠিক আছে, এবার আমি তোমাকে বলি বিষয়টা বিদঘুটে কখন হয়, মানে বিষয়টার মধ্যে মানে অদ্ভুত জিনিসটা কোথায় ফ্রিজের ক্ষেত্রে। তুমি just চিন্তা করো, ধরো এটা হচ্ছে তোমার ফ্রিজ, এটা হচ্ছে তোমার ফ্রিজ। এবার ধরো ফ্রিজের ভেতরে তোমার কোন একটা খানা আছে বা অনেকটা কিছু আছে, তো ফ্রিজ কি করবে, ওর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ হিট অ্যাবজর্ব করে ফেলবে। ফ্রিজ কি করবে, ওর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, এবং এরপরে ফ্রিজ কি করবে, একটা নির্দিষ্ট পরিমাণ হিট রিলিজ করবে। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, তুমি একটু চিন্তা করো তো, ফ্রিজের ভেতরে ঠান্ডা নাকি ফ্রিজের বাইরে ঠান্ডা? ফ্রিজের ভেতরে ঠান্ডা, তার মানে ফ্রিজের ভেতরে টেম্পারেচারটা কি, লো, ফ্রিজের বাইরে টেম্পারেচারটা কি, হাই। লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট কি ফ্লো করে, করে না তো। লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করে না, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করে না। তাহলে ফ্রিজ কিভাবে ভেতর থেকে, মানে ফ্রিজ কিভাবে তার ভেতরে যে খানা আছে ওই খানা থেকে হিটটা অ্যাবজর্ব করে বাইরে ছাড়তেছে? তো যেটা স্বাভাবিকভাবে হয় না ওটা আমরা কিভাবে করি, ওটা আমরা কাজ করে করি, বুঝছো? যেটা স্বাভাবিকভাবে হয় না ওটা আমরা কি করি, কাজের মাধ্যমে করি। যেমন ধরো তোমার কাছে একটা কলম আছে, কলমটা তোমার টেবিলেই বসে আছে, কলমটা উপরে উঠতেছে না, তুমি কি করতেছো, কলমটাকে ধরে কলমটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুমি নিতে পারতেছো, তো তুমি কলমটার উপর কি করলা, ওয়ার্ক করলা। তো যেটা ন্যাচারালি হয় না ওটা অ্যাচিভ করার জন্য আমার কাছে ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, তো রেফ্রিজারেটরের ভেতরে ঠান্ডা, রেফ্রিজারেটরের বাইরে গরম,
তো রেফ্রিজারেটরের ভেতর থেকে বাহিরে যদি আমি হিট নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রেফ্রিজারেটরের কাছে কি করতে হবে? ওয়ার্ক ডান করতে হবে। তো রেফ্রিজারেটরের যে অংশটা ওয়ার্ক ডান করে সেটা হচ্ছে ডাব্লিউ, সেটা হচ্ছে কম্প্রেসার। সেটা হচ্ছে কি? কম্প্রেসার। কম্প্রেসার কি করে? ওয়ার্ক ডানটা করে। তো এটা হচ্ছে কি? ওয়ার্ক ডান বাই কম্প্রেসার। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার ফ্রিজের ক্ষেত্রে, তোমার ফ্রিজের ক্ষেত্রে এটা হচ্ছে, ধরো তোমার ফ্রিজের ভেতরে যা আছে তা, যা খানা, চকলেট টকলেট যা আছে তা, ঠিক আছে? এটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ Q1 পরিমাণ হিট কি করা হচ্ছে? নেওয়া হচ্ছে। এরপরে এই Q1 পরিমাণ হিটটাকে কি করা হচ্ছে? ফ্রিজ থেকে বের করা হচ্ছে। তো ফ্রিজ থেকে যখন এই Q1 পরিমাণ হিটটাকে বের করার চেষ্টা করা হবে, তখন কিন্তু বের করতে পারবে না। কেন পারবে না? কারণ অ্যাটমসফিয়ারের টেম্পারেচার, মানে ফ্রিজের চারপাশের টেম্পারেচার ফ্রিজের ভেতরের টেম্পারেচারের চেয়ে বেশি। তো কম টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে কিভাবে তুমি হিট পাস করবা? তো যেহেতু Q1 এমনে ফ্রিজ থেকে বের হবে না, তাই বলে কি করতে হবে? আমার এখানে ওয়ার্ক ডান করতে হবে। এই ওয়ার্ক ডানটা কি করবে? এই ওয়ার্ক ডানটা করবে হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান হবে। এরপরে এই Q1 পরিমাণ হিটটা অ্যাটমসফিয়ারে চলে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি Q1 পরিমাণ হিট যাবে? না, Q2 পরিমাণ হিট যাবে। Q1 পরিমাণ হিট যাবে না। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, Q2 পরিমাণ হিট যাবে, এটা কেমন কথা? দেখো, কনজারভেশন অফ এনার্জি পড়ো নাই? ওয়ার্ক আর হিট কি বলা যায়? সেম কোয়ান্টিটি। ওয়ার্ক আর হিট সেম কোয়ান্টিটি, যমজ ভাই বোন, ঠিক আছে? ওয়ার্ক আর হিট কি যমজ ভাই বোন, সবকিছু সেম, জাস্ট নামটা ডিফারেন্ট বলা যায়। তো তোমার কনজারভেশন অফ এনার্জি পড়ো নাই? কনজারভেশন অফ এনার্জি মানে কি? কোনো এনার্জি ডিস্ট্রয় হবে না। তো তুমি এখানে ওয়ার্ক করছো, এখানে যদি Q1 পরিমাণ হিটটাই বের হয়, তাহলে ওয়ার্ক যেটা আছে এটা তো ওয়েস্ট গেল। এটা কই গেল? এটা কি ডিস্ট্রয় হয়ে গেছে? ডিস্ট্রয় তো হইতে পারবে না। এনার্জি কি ডিস্ট্রয় হয়? এনার্জি তো ডিস্ট্রয় হয় না। এনার্জি ডিস্ট্রয় হয় না, এনার্জি ক্রিয়েটও হয় না। এনার্জি জাস্ট এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট হয়। তো তোমার এখানে Q1 পরিমাণ হিট ফুড থেকে নেওয়া হয়েছে, খাদ্য বা চকলেট বা যা কিছু আমার ফ্রিজের ভেতরে আছে, ভেজিটেবল, সেখান থেকে Q1 পরিমাণ হিট নেওয়া হয়েছে। এই Q1 পরিমাণ হিটটা অ্যাটমসফিয়ারে ছাড়ার জন্য W পরিমাণ ওয়ার্ক করতে হচ্ছে। তো এই যে W পরিমাণ ওয়ার্ক করতে হচ্ছে, এটাও আলটিমেটলি হিটে কনভার্ট হচ্ছে এবং রেফ্রিজারেটর থেকে বের হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি W প্লাস Q1 সমান সমান Q2, লিখতে পারি কি পারি না? তাহলে W সমান সমান কি? Q2 মাইনাস Q1। W সমান সমান কি? Q2 মাইনাস Q1, ঠিক আছে? এবার এভাবে পড়লে আমার জন্য বিষয়টা সহজ হয়, কারণ এভাবে পড়লে আমার হিট ইঞ্জিনের সাথে বিষয়টা মিলে যায়। কিন্তু আমাদের শাহজাহান তপনের বই বলো, আমির ইসাকের বই বলো, ওরা কিন্তু W সমান সমান Q2 মাইনাস Q1 রাখে নাই। ওরা কিন্তু এই জিনিসটা ফলো করছে। দেখো, আমি কি বলছি? ফুড থেকে কি পরিমাণ হিট নিছে? Q1 পরিমাণ হিট নিছে। কিন্তু ওদের এখানে হিট অ্যাবজর্ব ফ্রম ফুড কি? Q2। বুঝছো? মানে আমরা যেটাকে Q1 বলছিলাম, বইয়ের মধ্যে সেটাকে Q2 বলা হচ্ছে। আর বইয়ের মধ্যে যেটাকে Q1 বলা হচ্ছে, আমরা তাকে Q2 বলছি। মানে যে হিটটা বের হচ্ছে, অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, এটাকে আমরা Q2 বলছিলাম, কিন্তু এটা আসলে হবে Q1। মানে সহজ জিনিসটাকে ওরা একটু প্যাঁচাইছে, এটাই হচ্ছে বিষয়। তো Q1 Q2 এর হিসাবের কারণে অনেকে এখানের মধ্যে ফর্মুলা ভুল করে, কিন্তু এখানে ফর্মুলা ভুল করার কোনো মানেই দাঁড়ায় না। তো ঠিকঠাক ভাবে লিখতে গেলে কি হবে? মানে বই অনুসারে লিখতে গেলে W প্লাস Q2 সমান সমান Q1। তাহলে W সমান সমান কি? Q1 মাইনাস Q2। বুঝছো? ভেরি গুড। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর। কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর। তো কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর আমরা কিভাবে বের করবো? কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর দিন শেষ হচ্ছে এফিসিয়েন্সি অফ রেফ্রিজারেটর। হ্যাঁ, এফিসিয়েন্সি। আচ্ছা, এফিসিয়েন্সি আমরা কিভাবে পাই? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এভাবেই তো পাই। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আউটপুটটা কি? ফ্রিজ যে ফুড থেকে Q2 পরিমাণ হিট নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে আমার আলটিমেট আউটপুট। দেখো, আউটপুট হিসেবে আসলে আমরা লিখি হচ্ছে পারপাসটাকে। কোন একটা ইঞ্জিনের বা কোন একটা কিছুর এফিসিয়েন্সি যখন বের করি,
তখন আমরা আউটপুট হিসেবে কি লিখি, পারপাস হিসেবে, যে ইঞ্জিনটাকে যে পারপাসের জন্য তৈরি করা হয়েছিল ওই পারপাসের কতটুকু সার্ভ করতেছে। তো আমার রেফ্রিজারেটরকে তৈরি করা হয়েছিল কিসের জন্য, আমার ফুড আইটেম থেকে হিট নেওয়ার জন্য। তো সে কি পরিমাণ হিট নিছে এটাই হচ্ছে তার আউটপুট। তাহলে কিউ টু পরিমাণ হিট নিছে সেই ফুড আইটেম থেকে, তাহলে আউটপুট কি কিউ টু। ইনপুট কি, ইনপুট কি, ফ্রিজ ওয়ার্ক করছে না, এটাই হচ্ছে ইনপুট। ফ্রিজ ওয়ার্ক করছে না, এটাই হচ্ছে কি ইনপুট। এবার এই যে ওয়ার্ক আছে, ওয়ার্কটাকে আমরা এভাবে লিখতে পারি না, কিউ1 মাইনাস কিউ2। বুঝছো বিষয়টা? তাহলে কোএফিসিয়েন্ট সমান সমান কি কিউ2 ডিভাইড বাই কিউ1 মাইনাস কিউ2। ওকে, তাহলে এটাই কি কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর। বুঝছো? ওকে, আসো। এবার একটা জিনিস আছে যেটাকে আমরা বলি আইডিয়াল রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর যদি আইডিয়াল হয় তাহলে কোএফিসিয়েন্টটা কেমন হবে, T2 divided by T1 minus T2। T2 divided by T1 minus T2, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল রেফ্রিজারেটর। ওকে, বলা হচ্ছে in order to convert 1 gram of water at 0 degree Celsius to ice, a refrigerator did minimum work while dissipating Q2 and absorbing Q1 heat from the surrounding. Then the refrigerator was substituted with such a heat engine so that it works exactly as opposite as refrigerator। কি বালছাল লিখছে এগুলো। তো দেখো তোমাকে কি দেওয়া আছে, তোমাকে টেম্পারেচার দেওয়া আছে না, তুমি এটাকে আইডিয়াল রেফ্রিজারেটর ধরে কোএফিসিয়েন্ট বের করে ফেলো। কিভাবে বের করবা, T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। T2 কত, হুম, T2 কত, T2 কোনটা হবে, চিন্তা করে দাও T2 কোনটা হবে। T2 হবে অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা, ঠিক আছে? আর T1 হচ্ছে কি ভেতরের টেম্পারেচারটা। রেফ্রিজারেটরের ভেতরের টেম্পারেচার কি 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে T1। আর T2 কি অ্যাটমসফিয়ারের টেম্পারেচার, যেটা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তো বসানো যাবে না, 300 সরি 373 হবে না, 303 হবে, 303 কেলভিন। T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273। আর T2 কি, T2 হচ্ছে তোমার 30, তার মানে কি 303। তাহলে আমার এখানের মধ্যে কোএফিসিয়েন্ট কত আসবে, কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর, দাঁড়াও একটু, এখানে এখানে আমি হয়তো একটা ভুল করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, তোমার এখানে দেখো, হ্যাঁ T2 হিসেবে কাকে ধরবো, Q2 কি ছিল, Q2 হচ্ছে যে পরিমাণ হিট ফুড থেকে অ্যাবজর্ব করা হচ্ছে। তাহলে T2 কি হবে, T2 হবে যে ফ্রিজের ভেতরের টেম্পারেচারটা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে T1 কি,
বাইরের টেম্পারেচার, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 303 কেলভিন। ঠিক আছে, এরকম করলে আমরা কি পেয়ে যাবো, কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর পেয়ে যাবো। কত আসতেছে 9.1, কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর কত আসে 9.1। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের থার্মোডাইনামিক্স শেষ। থ্যাংক ইউ সো মাচ।